ঈশা, আমার গাড়িটা ঠিক করতে হবে। চল, সামনে একটা গ্যারেজ আছে, ওখানে নিয়ে যাই, চল। কিন্তু এটাকে নিয়ে যাব কি করে? আমি আর তুই মিলে তো ধাক্কা দিয়ে নিতেও পারবো না। দেখি আশেপাশে কাউকে পাই কিনা ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই তো একটা ছেলে এই দিকে আসতেছে। এই ছেলে, দাঁড়াও। একটা ছেলে এসে ওদের সামনে সাইকেল থামায়। জি ম্যাডাম, বলেন। আমাদেরকে গাড়িটা একটু ঠিক করে দিতে পারবে? আমি তো পারবো না, তবে আমার ওস্তাদ পারবে। তাহলে তোর ওস্তাদকে ডেকে নিয়ে আয়। সে তো ভার্সিটিতে গেছে, কিছুক্ষণ পরেই এই রাস্তা দিয়ে ফিরবে। বাহ, তোর ওস্তাদ দেখি আবার পড়াশোনাও করে। তা তো করেই। ঈশা, কি করব এখন? একটু অপেক্ষা করি, তাছাড়া আশেপাশে তো আর কোনো গ্যারেজও নেই যে ওখানে দেখাবো। তাহলে অপেক্ষা করি, কিন্তু বাইরে তো অনেক রোদ, কিভাবে কি করবি? আচ্ছা শোন, আমাদের জন্য 2টা আইসক্রিম নিবি, আর বাকি টাকা তোর। আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। তুই যে ওই ছেলেটাকে টাকা দিলি, যদিও ফিরে না আসে আর? সামান্য কয়েকটা টাকাই তো, দেখি ফিরে আসে কিনা। 5 মিনিটের মধ্যে আইসক্রিম নিয়ে আসে। ওরা খেতে থাকে। এরই মধ্যে আকাশও এসে পড়ে সাইকেল করে। ওস্তাদ, দাঁড়ান এখানে। কিরে, তুই এখানে কেন? ওস্তাদ, এদের গাড়িটা ঠিক করে দিতে হবে। কি হয়েছে গাড়ির? হঠাৎ বন্ধ হয়ে গেছে ওস্তাদ। গ্যারেজ থেকে আমার যন্ত্রপাতি নিয়ে আয়। জি ওস্তাদ, যাচ্ছি। ছেলেটি চলে যায়। ঈশা আর ইরা তাকিয়ে আছে। বডিটা কোথায়? কিসের বডি? যে বডিটা ঠিক করতে হবে। চোখে কি কম দেখেন? আমার তো মনে হয় আপনি দেখতে পান না। এই যে গাড়ি, এটা ঠিক করতে হবে। কি বলেন? এর চেয়ে ভালো ভালো গাড়ি তো আমরা গ্যারেজের ময়লার কাছে ফেলে রাখি। কথাটা শুনে ঈশা তো মিটমিট করে হাসতে থাকে। ইরা দেখে তো রাগে গা জ্বলার মতো অবস্থা। শাকচুনি, তুই হাসছিস কেন? আমি কই হাসলাম? তুই তো এখনো হাসছিস। ওকে শোনা, তোকে আমি অনেকবার বলেছি এই গাড়িটা ফেলে দে। তুই জানিস না এই গাড়িটা কার? তোর দাদার গাড়ি। তোর বাবা যে এখানে চালায় না, সেখানে তোকে কেন ব্যবহার করতে হবে বলতো? তুই চুপ কর, নয়তো তোর ঘাড় এখানেই আমি মটকাবো। ঠিক আছে, এই আমি চুপ করলাম। ভাই, আপনি বরং গাড়িটা দেখে নিন। গাড়িটা 10 মিনিট ধরে দেখতে থাকে। দেখা শেষ হলে গাড়ি তো আপনার মতোই দুর্বল আর ভাঙাচোরা। এই যে মিস্টার, আমাকে কোন দিক দিয়ে আপনার দুর্বল মনে হয়? আর ভাঙাচোরা কাকে বললেন? আপনি যে দুর্বল না তা বুঝবো কি করে? তা বুঝতে হলে তো একটি বারের জন্য হলেও আপনার সাথে ড্রাইভ করতে হবে। তাহলে তো বোঝা যাবে দুর্বল কতটা আর ভাঙাচোরাও কতটুকু আছে। গাড়ি ঠিক করার বাহানায় লুচ্চামি শুরু করে দিয়েছেন। এক্সকিউজ মি, আমি গাড়ির কথা বলছি। আপনি তো তখন আমারই কথা বলেছেন। দেখুন, যার মনে লুচ্চামি দিয়ে ভরা সেই তো এই সব কিছু ভাববে। দেখুন, কথা ঘুরাবেন না। আপনি আমার সাথেই ড্রাইভ করতে চেয়েছেন, আর সে কথা নিজের মুখেই বলেছেন। আমি তো গাড়ির সাথে ড্রাইভ করার কথা বলেছি। আপনার কাজ শেষ করে আপনি যেতে পারেন। 10 মিনিটে হয়ে যাবে, তবে আমার মনে হয় এই 10 মিনিট সহ্য করার ক্ষমতা আপনার নেই। আপনি কথা বলেন ঠিকই, কিন্তু কথাবার্তা পুরো লুচ্চামি মার্কা। 15 মিনিটের মধ্যে কাজ শেষ। 1000 টাকা নিয়ে চলে আসতে যাবে, তখনই তবে আপনি রাজি থাকলে জীবনের প্রথম ড্রাইভ আপনার সাথেই করতে চাই। ইরা রেগে কিছু বলতে যাবে, তার আগে সাইকেল চালানো শুরু করে। ইরা কিছু বলতেও পারলো না। ওরা গাড়িতে এসে বসে। ওনাকে একটু ড্রাইভ করার সুযোগ তো দিতে পারতি। চুপ থাকবি তুই? ওই লুচ্চু ছেলেটাকে তো আমি দেখে নিব। দেখতে হলে তো তোকে আগে সুযোগ দিতে হবে। ওই ছেলের থেকেও তুই বড় লুচ্চুনি। কি আর করার, ঈশাকে ওর বাসায় নামিয়ে দিয়ে ইরা ওর বাসায় চলে আসে। কিছুক্ষণ পরে কিরে, এত লেট হলো কেন তোর? রাস্তায় একটা গাড়ি ঠিক করে দিয়ে তারপর আসতে হলো। আচ্ছা, ওই গাড়িটা একটু দেখে দে, দেখ তো কি হয়েছে ওই গাড়িটার। দেখতেছি আমি। 2 ঘন্টার ভিতরে গাড়ি ঠিক হয়ে যায়। 5000 টাকা বিল নিয়ে রহিম চাচার হাতে দেয়। চাচা, এই নিন টাকা। আচ্ছা শোন, আমি একটু বাইরে যাব, কালকে ফিরবো, তুই একটু এই দিকটা দেখিস। চাচা, আমার তো কালকেও পরীক্ষা আছে। আচ্ছা তাহলে আমি বরং কালকেই যাই, তুই বরং সন্ধ্যার দিকে বাসায় চলে যাস। ঠিক আছে।
সন্ধ্যের পরে বাসায় চলে আসে। তখনই চাচা, একটা কথা বলতাম। কি কথা চাচা? আপনি ওস্তাদকে যতটা ভালোবাসেন আর কেউ তো এতটা ভালোবাসে না। ছেলেটা একে তো এতিএম, ওর বাবা মা কেউ বেঁচে আছে কিনা সেটাও তো জানি না। তার উপর ও কাজে কতটা দক্ষ। সেসব তো জানি ওস্তাদ। যা এখন তোরা কাজ কর। ছেলেটি কাজ করতে থাকে। আকাশও পড়াশোনা করে পরের দিন সকালে বেরিয়ে পড়ে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা হলে ঢুকবে তখনই ইরার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। কোন শালারি আমাকে ফেলে দিল? আমার তো কোমরটা মনে হয় গেল। এই কি, তুই এখানে কেন? আমার তো সেম কথা, আপনি এখানে কেন? আমার ভার্সিটিতে এসে আবার বলছিস আমি এখানে কেন? কি বলেন? চোখে কি দেখছিস না? দেখতে পাচ্ছি না বলেই তো কিছু বলছি না। সরে দাঁড়ান, আমার দেরি হয়ে যাচ্ছে। এখানে কার গাড়ি সারাতে এসেছিস? আমি এখানে পরীক্ষা দিতে এসেছি, কারো গাড়ি সারাতে না। তুই এই ভার্সিটিতে পড়িস? কেন, গরিব বলে কি এখানে পড়তে পারি না? ব্যাপারটা তেমন না। তাহলে ব্যাপারটা কি বলুন? আচ্ছা যা গিয়ে, সেসব কথা। আমার লেট হয়ে যাচ্ছে। তোর সাথে কথা বললে ক্লাসের লেট হয়ে যাবে। কে বলেছে আমার সাথে কথা বলার জন্য? আপনি তো অনেক ঝগড়াটে। আপনিও কম কিসের? এরপর থেকে যেন আমার চোখের সামনেও তোকে না দেখি। ভার্সিটিতে যখন পড়তেছেন তখন মাঝে মাঝে দেখা হবে। যদি না হয়? তাহলে তো আপনার কপাল ভালো হবে। এখন এখান থেকে সরুন। ইরাকে হাত দিয়ে সরিয়ে নেয় ছোট বাচ্চাদের মতো। এতে ইরা তো ভ্যাবাচাকা খেয়ে যায়। কোনো কিছু বলার আগেই চলে যায় আকাশ। কিছুক্ষণের মধ্যে ঈশা আসে, ওকে সবটা বলে। বলিস কি, আমার মনে হয় উনি তোকে ভালোবাসে। কি যা তা বলছিস বলতো? দেখা হলো, একদিনও হলো না, এরই মধ্যে প্রেম? প্রেমে পড়তে 1 সেকেন্ড যথেষ্ট, বুঝতে পারিস? বুঝতে পেরেছি। তুই তো এটার উপরে পিএইচডি করেছিস। এখন চল ক্লাসে যাই। অন্য হলে আমাদের ক্লাসেই হবে। ওরা চলে যায় ক্লাসে। পরীক্ষা শেষ করে বের হয়ে আকাশ ক্যান্টিনে আসে। তখন বিকি নামে একটা ছেলের সাথে ঝামেলা হয় আকাশে। আমার হাতগুলো টিপে দে তো। তোর চামচাদের বল। তুই তো আমার চামচা, তোকে নতুন নিয়োগ দিলাম আমি। তুই কি অতীত ভুলে গিয়েছিস? অতীত আমি সবসময় মনে রাখি। যদি তোর মনে থাকতো তাহলে তো অনেকটা ভালোই হতো তোর জন্য। যাক গে সেসব কথা, আমার তারা আছে, রাস্তা থেকে সর। যদি না সরি? 1 বছর আগেও সেম জায়গায় সেম ভাবে মার খেয়েছিলি, কপালে এখনো সে দাগ আছে। তারপরেও কেন আসছিস বারবার আমার সাথে ঝামেলা করতে? ঝামেলা তো আমি এখন করব তোর সাথে। সামান্য 3-4 জনকে নিয়ে এসে তুই আমার সাথে ঝামেলা করবি? করলাম। তাছাড়া আজকে তো তোর পরীক্ষা শেষ, এরপর ক্লাস শুরু হতে হতে অনেক দেরি। তুই তো ক্লাসে ঠিক মতন আসিস না, আসবি কি করে? তুই তো করছিস মেকানিকের কাজ। তুই কি শুধু কথাই বলবি নাকি ওকে সাইজ করার কথাও ভাববি? তোরা ওর হাত পা ধর, আমি ওর একটা ব্যবস্থা করছি। ঠিক আছে বন্ধু। ওরা আকাশকে নিয়ে মাঠে আসে। এসে ওর হাত পা ধরে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কেননা বিকির বাবা একজন বড় নেতা। সেজন্য সবাই চুপচাপ। ততক্ষণে ইরা ঈশাও এসে পড়ে। ওরা পরিস্থিতি দেখে বুঝতে বাকি রইল না। দেখবি ঠিকই মার খাবে। আমার তেমনটাই মনে হয়। তাহলে এখন কি চাস? কিছু তো চাওয়ার নেই আমার, তবে ওনাকে এভাবে মারবে এটা কোনো কথা? তোর দেখি দরদ উতলে পড়ছে। এমনভাবে দরদ দেখাচ্ছিস, মনে হচ্ছে সে তোর ভাই। সত্যি যদি আমার বড় ভাই হারিয়ে না যেত তাহলে ওনার বয়স এমনই হতো। কি, তোর বড় ভাইও আছে? কিন্তু তুই তো আমাকে আগে এগুলো কিছুই জানাসনি। আমার জন্মে 1 মাস আগে ভাই হারিয়ে যায়। কি বলছিস? তোর বাবা তো এখন জজ। যখন তোর ভাই হারায় তখন তো উনি উকিল ছিল। আমার কেসের ব্যাপারে বাবা মা ভাই অন্য জায়গায় গিয়েছিল। ওখানে বাবার উপর কার হামলে করে এরপর থেকে ভাইয়াকে ওরা নিয়ে গেছে। এরপর কোনো খবর পাওয়া যায়নি। এত বড় একটা কথা, অথচ আমি কিছুই জানি না। তুই এখন চুপ থাক, ওনাকে কে বাঁচাবে এখন? লাঠি নিয়ে আয়।
লাঠি নিয়ে আসে, আকাশকে মারতে যাবে, উল্টো ওদেরই মারতে থাকে, ওদের হিরোদের মতো মারতে থাকে। তবে এখন এটা ভেবে নেবেন না আকাশ শুধু মেকানিক, এর বাইরেও ওর আলাদা আরও একটা কাজের পরিচয় আছে। আজকের মতন ছেড়ে দে। তুই কি আগের মতোই থাকবি? তোকে আর কত সুযোগ দিব বল? এটাই শেষ সুযোগ, আর এমনটা করব না। যাক, যদি তোর মনে থাকে। এখন সর এখান থেকে। ওরা চলে যায়। ইরা আর ঈশা আকাশের মারামারি দেখতে থাকে। কত সুন্দর করে মারামারি করলো। আমি তো ভেবেছিলাম ওনাকে কেউ বাঁচাবে না। এখন চল আমরা ফিরে যাই। হ্যাঁ চল তাহলে। ওরাও চলে যায়, আকাশও চলে আসে গ্যারেজে, এসে কাজ শুরু করে। তখন রহিম চাচা চলে যায় একদিনের জন্য ওনার কাজে। রাতের বেলায় গাড়ি ঠিক করতে থাকে, তখন কিছু ছেলে আসে। ওস্তাদ, কিছু ছেড়ে এসেছে। ওদের অপেক্ষা করতে বল 10 মিনিট। ওস্তাদ, ওরা তো চাঁদা নিতে এসেছে। কিসের চাঁদা নিতে এসেছে ওরা? সেগুলো তো জানি না, আপনি কথা বলে দেখেন। গাড়ির নিচ থেকে বের হয়ে ওই ছেলেগুলোর কাছে আসে, এসে ওদের সাথে কথা বলতে থাকে। দেখুন, আপনাদের কোনো টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবি না মানে? তুই জানিস আমরা কে? তোমরা কারা তা জেনে আমার কি কাজ? এটা তো বেশি পটর পটর করতেছে। একে ধরে আগে মার, তারপর এমনিতেই টাকা দিবে। আচ্ছা, মারামারির দরকার নেই। কত দিতে হবে তা বলো আমাকে। তুই বেয়াদবি করছিস, সেজন্য 2000 টাকা দিবি। চাঁদা তো অন্যটা 200 করে দিল। বললাম না, তোর বেয়াদবি করার কারণে বাকি টাকা দিবি। দে তাড়াতাড়ি। চুপচাপ টাকা দিয়ে দেয়, কেননা এখানে কিছু করা যাবে না, যা করার পরে করে নেবে। পরের দিন রহিম চাচা চলে আসে। এরপরই চাচা, 1 ঘন্টার একটা কাজ আছে, শেষ করে আসতেছি। ঠিক আছে, যাও। গ্যারেজ থেকে বের হয়ে কল দেয় আরিফকে, জিজ্ঞেস করে নেয় ছেলেগুলো কোথায় আছে। কিছুক্ষণের ভিতরে চলে আসে সেই জায়গায় 4 জন লোক নিয়ে, সবার মুখে মাস্ক। তোরা কে? এখানে কেন এসেছিস? আমরা কেন এসেছি তা জানি না, তবে এইটুকু শিওর তোদের মারতে হবে। আমাদের মারবি? সেটা আবার আগে থেকেই বলে দিচ্ছিস? সত্যি তোদের সাহস আছে বলতে হবে। আমাদের সাহসের কথা তুই এখনই জানতে পারবি। ভাই, আপনার কথা শেষ করে নিন। ওই তাহলে তোদের বস। ওই বল, কি বলবি? তোদের চাঁদা ওঠানো বন্ধ করতে হবে। কে রে তুই যে তোর কথায় চাঁদা তোলা আমরা বন্ধ করব? যদি বন্ধ না করিস তাহলে তোদের কি হাল হবে তা কি তোরা জানিস না? ওই তাই নাকি? কি করবি তুই? তোদের এখন এমন একটা শিক্ষা দিয়ে যাব যেন সারা জীবনের জন্য তোরা আর নিজের পায়ে দাঁড়াতে না পারিস। ভুলে যাস না, আমরা এখানে 10 জন আছি, আর তোরা মাত্র 4 জন। তোদের যদি মারি তাহলে তোদের নেতা তো তোদের দেখার জন্য অবশ্যই আসবে। দেখি তোদের নেতা আজও আসে কিনা। নেতার জন্য আমরা এত কিছু করি, সে তো আমাদের জন্য অবশ্যই করবে। আরিফ, ওদের একটা পা করে ভেঙে দাও, যেন বাকি জীবনের জন্য আর কখনো দাঁড়াতে না পারে। নেতার চামচামির জন্য ওদের পা হারাতে হবে। জি ভাই, তাই হবে। কিরে, তোরাও কি দাঁড়িয়ে থাকবি নাকি এদের আপ্যায়ন করবি? বেচারা এসেছে, একটু খাতির যত্ন তো কর ওদের জন্য। এরপর 2 গ্রুপের মধ্যে শুরু হয় ঝামেলা। একে একে ওই ছেলেগুলোর পা বরাবরই ভেঙে দেয়। শেষের জনের বেলায় পা ভাঙতে গিয়েও ভাঙেনি। আরিফ, ওকে ছেড়ে দে। ওকে কেন ছেড়ে দিব ভাই? সবার যদি পা ভেঙে ফেলি তাহলে ওদের হাসপাতালে নেবে কে? ওখানে নেওয়ার জন্য তো কাউকে লাগবে। কথাটাও ঠিক বলেছেন। যা, তোকে ছেড়ে দিলাম, এদের নিয়ে এখন হসপিটালে যা। তবে একটা কথা বলতো। কি কথা বলুন? আচ্ছা, তোরা এই 4,000 টাকা নিয়ে কি করিস বলতো? সব নেতার হাতেই তুলে দিই, তারপর ওখান থেকে আমাদের জন্য দেয়। কিন্তু তোদের লাভ কোথায়? ওই যে, আমরা যদি কখনো পুলিশ ঝামেলায় পড়ি তাহলে আমাদের রক্ষা করবে। বুঝতে পেরেছি, এই জন্যই তোরা নেতাদের গোলামি করিস। আচ্ছা থাক, গিয়ে সেসব কথা। এদের নিয়ে হসপিটালে যা। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। ওদের নিয়ে হসপিটাল চলে যায়। ডক্টর ওদের চিকিৎসা করতে থাকে। সে ফাঁকে ওদের নেতাও আসে, সাথে ভিকিও। ভিকি হচ্ছে নেতার ছেলে। তোমাদের এই অবস্থা করলো কি? একটা ছেলে এসে আমাদের কি মারটাই না মেরে দিল।
মার খেতে কি তোদের লজ্জা করে না? লজ্জা কেন করবে? কে তোদের মেরেছে নাম বল। নাম ছিল আরিফ, আর ওদের বসের নাম আমি ঠিক জানি না। ওরা সবাই মুখে মাস্ক পরে এসেছিল। বিকি, তুই খবর নে তো কারা এই কাজ করতে পারে। ঠিক আছে বাবা, আমি খবর নিচ্ছি। ওদের সাথে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে ওর বাসায়, এসে একটা ঘুম দেয়। রাত 11টা বাজে। বাবা মা ভাইকে ছাড়া আমরা এভাবে কত বছর ওনার জন্মদিন পালন করব? যতদিন আমরা বেঁচে আছি ততদিন। তোর বান্ধবীদের বলেছিস তো? হ্যাঁ, ওরা এখনই চলে আসবে। 5 মিনিটের ভিতরে ইরা, ইতি, ঈশিতা ওরা 3জনই আসে। আপনাদের তো বলতে ভুলে গেছি, ইতি আর ঈশিতার সাথে ওদের ভার্সিটিতে বন্ধুত্ব হয়। ইরার সাথে তো ছোটবেলায় থেকে। বাবা মা পরিচিত হও, ও ইতি আর ঈশিতা আমাদের ভার্সিটির নতুন ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তোমরা এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। আপনারা দেখি আমাকে পুরোই পর করে দিচ্ছেন। আমরা কি করলাম? ওদের তো ঠিকই শুভেচ্ছা জানালেন, কই আমাকে তো। তোকে এত ঢং করতে হবে না বুঝলি, 7 বছর ধরে আসা যাওয়া করছিস, কই কখনো তো। আচ্ছা তোমরা থামো এখন, চলো আমরা কেক কাটি। 12টা বাজতেই কেক কাটে ওনাদের ছেলের নামে। সবার কেক খাওয়া শেষ। সত্যি আপনারা যে এত বছরেও আপনাদের ছেলেকে ভুলতে পারেননি, এটাই অনেক। সত্যি আঙ্কেল, কতজনই পারে এরকম? আমার জন্মদিন তো আমার বাবা মা ঠিক মতো মনে রাখতেও পারে না, অথচ বছরের পর বছর আপনারা ঠিকই মনে রেখেছেন। তোদের মতো আমার কপালটাও সেম। কেন, তোমার আবার কি হয়েছে? আমার বাবা মা তো আমার জন্ম তারিখ ঠিক মতো জানেই না। আমার বিশ্বাস হয় না। তাহলে জিজ্ঞাসা করে দেখো, দেখবেই বলতে পারবে না, কিন্তু আমার ভাইয়ের জন্মদিন ঠিকই মনে আছে। আচ্ছা ঈশা, আঙ্কেলকে কেমন জানি চেনা চেনা লাগছে। ওর বাবা সবচেয়ে বড় আদালতের জজ বলে কথা, চেনা তো লাগবেই। তাহলে তো আপনার থেকে অনেক সাহায্য নিতে পারবো। আমারও তাহলে আর অপেক্ষা করতে হবে না। আচ্ছা সবার কথা পরে শুনবো, আগে চলো খাবার খেয়ে নেবে, এরপর তোমাদের সমস্যার কথা শুনবো। অবশ্যই আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আপনার ছেলের কোনো ছবি আছে ছোটবেলার? আছে তো, ঈশা তোর ভাইয়ের রুমে নিয়ে যা, ওইখানে ছবি আছে ওর। ততক্ষণে ওদের খাবার সাজাতে বলি আমি। ওরা সবাই উপরে আসে, এসে রুমটা দেখতে থাকে। তারপর ওরা ছোটবেলার ছবিগুলো দেখতে থাকে, সাথে নিজেরাও কয়েকটা ছবি তুলে নেয়। এত পরিপাটি করে রাখতো রুমটা। মায়ের বিশ্বাস আমার ভাই একদিন না একদিন ঠিকই ফিরে আসবে, তখন এসে যেন তার রুমের নোংরা না পায়, সেই জন্য সবসময় এই রুমটা এভাবে গুছিয়ে রাখে। তাহলে তো ভালোই হয়। এখন চল নিচে যাই, ওই তোরাও আয়। নিচে নেমে খাবার খেয়ে ঈশার বাবা ওর বান্ধবীদের সমস্যাগুলো শুনতে পায়। একটা কাজ করো, তোমাদের বাবাকে বলো আমার অফিসে এসে বা বাসায় এসে আমাদের একটা লিখিত অভিযোগ দেওয়ার জন্য। আমি বাকিটা দেখে নেব। তোমরা এখন ইরার রুমে যাও, রাতটা থেকে যাও। ঠিক আছে আঙ্কেল। কি করার, এরপর ওরা 4 জন একসাথে বিছানায় ঘুমিয়ে পড়ে। সকালবেলা আকাশ চলে আসে গ্যারেজের মধ্যে। আকাশ, ক্যাশে টাকা কম কেন? পোলাপান এসে চাঁদা নিয়ে গেল 2000 টাকা। ওরা তো 200 করে নিত। চাচা, ওস্তাদ ওদের কিছু কথা শুনিয়েছিল, সেই জন্য ওরা বাকি টাকা জোর করে নিয়ে গেছে। তোদের কোনো ক্ষতি তো করেনি? পুরো টাকা না দিলেই ক্ষতি তো অবশ্যই করতো, সেজন্য আমি টাকা দিয়ে দিলাম। ভালো করেছিস, তাহলে বাকি কাজগুলো আস্তে আস্তে করে শেষ কর। ঠিক আছে, করতেছি। ও তো এখানে কাজে ব্যস্ত। ওইদিকে ঈশা ওর বান্ধবীদের নিয়ে সরাসরি ভার্সিটিতে চলে আসে। ওরা এসে আড্ডা দিতে ব্যস্ত। আল্লাহ বাঁচাচ্ছে, এরা তোর গাড়িতে আজকে আসেনি, নয়তো ডায়রিয়ার রোগী ও এতবারও আশ্রমে চায় না, যতবার না তোর গাড়িটা বন্ধ হয়। কথাটা শুনে ইরা বাদে সবাই হেসে দেয়, তবুও ইরা কিছু বলছে না, কেননা ইরা আর ঈশা ওরা একজনের কথায় আরেকজন মোটেও রাগ করে না। তুই জানিস না ওই গাড়িতে কত সেন্টিমেন্ট লুকিয়ে আছে। কিরকম সেন্টিমেন্ট? ইরা বলে দিব কি? আরে বলো, আমরাও শুনি।
আসলে ইরা যখন ওর মায়ের পেটে ছিল তখন আন্টিকে হসপিটালে নেওয়ার সময় ইরার জন্ম এই গাড়িতে হয়। এই গাড়িটা ওর দাদুর ছিল, এই জন্য ম্যাডাম এই গাড়িতে চলাফেরা করে। তাহলে এই ছিল মূল কাহিনী। তার বলতে এই গাড়ির পিছনে কত টাকা যে ইরা খরচ করে তার কোনো হিসাব নেই, বুঝতে পেরেছিস? ঠিক আছে, চল তোদের সবাইকে নামিয়ে দেই, আমিও যাব। এটাই ভালো হবে, চল তাহলে। ঈশা ওদের সবাইকে যে যার বাসা নামিয়ে দিয়ে চলে যায়। বিকেলের দিকে চাচা, আমি একটু বেরোবো। কোথায় যাবি এখন? একটু কাজ আছে। রাতে কি আর ফিরবি? এখনই তো 8টা বাজে, আর ফিরবো কখন? এই নে 1000 টাকা। চাচা, এভাবে টাকা আর কত নিব? আরে বোকা, তুই আমার ছেলের মতন, তুই তো খরচই করবি। তাছাড়াও তোর বাবা মা যদি থাকতো তাহলে তো তারাই তোর দেখাশোনা করতো না। আমি কি কখনো আমার বাবা মাকে খুঁজে পাবো না? আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই তোর বাবা মাকে তুই খুঁজে পাবি। জানি না আর কত বছর আমাকে এভাবে অপেক্ষা করতে হবে। ধৈর্য হারালে চলবে না আকাশ। আচ্ছা, আমি আসি তাহলে। গ্যারেজ থেকে চলে আসে আস্তানায়। ওখানে আরিফের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। আর কোনো খবর তো নেই তাহলে? আপাতত নেই, তবে সামনে কিন্তু আমাদের আরও সাবধানের সাথে কাজ করতে হবে। এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। চিন্তা তো ওটার জন্য হচ্ছে, নেতা তো চারিদিকে আমাদের খুঁজতেছে। সে তো জানে না আমরাই ছিলাম। যদি জানে আমরাই তারা, তাহলে কি হবে? এই তো আপনার পা ধরে ক্ষমা চাইবে, দ্বিতীয়বার যেন এই ভুলটা না করে। আমাদের সবসময় নিজের পরিচয় গোপন রেখে চলতে হবে, এতে নিজেদের নিরাপত্তা থাকবে। জি তাই হবে। তা আজকে ওই জায়গায় কি যাবেন? যাবো তো, যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে ভাই। কিছুক্ষণের ভিতরে একটা মিটিংয়ে আসে, যেখানে অনেক বড় বড় নেতারা এসেছে, সাথে আরও অনেক গ্যাংস্টার। সবাই বসে আছে, সাথে আকাশও। তোমাদের আজকে যে ডেকেছি, এত ভূমিকা না করে মূল কথায় আসুন। দেখেছেন বস, কত খারাপ এই ছেলে ব্যবহার। কীভাবে কথা বলতে হয় সেটাই তো মনে হয় জানে না। বেশি কথা বললে ধাক্কা মেরে বের করে দেবো তোকে। আপনার সামনে আমাদের সাথে এই রকম ব্যবহার করতে থাকে, তাহলে ভেবে দেখুন আপনি যখন থাকেন না তখন কি করে। ভাই, আপনি ওদের চুপ থাকতে বলবেন, নয়তো আমি এখানেই একে মেরে ফেলবো। থাক না আকাশ, ও তো বুঝতে পারিনি তুমি মেয়ে এত বেশি কথা বলো কেন। ভাই আমি তো আপনার হয়ে। যখন আমি চুপ করে আছি তখন তোমার কি দরকার এত লাফালাফি করার? ঠিক আছে, আমি চুপ করে থাকলাম। কিছুক্ষণের ভিতরে যে যার মতো মিটিং শেষ করে নেয়। সেখানে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়, কে কোন দিকটা রাজত্ব করবে, এই সব কিছু নিয়ে ওরা মিটিং করে নেয়। সব কিছু শেষে আমার একটা কথা আছে। কি কথা? আপনারা যাদের থেকে যেভাবে খুশি টাকা মেরে খান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আমি দেখি অসহায় কোনো মানুষের উপর জুলুম করতেছেন, তাহলে আমি এটা ভুলে যাব সে কোন দল করে। এটা কেমন কথা? যদি আমরা মানুষের থেকে চাঁদা না নিই তাহলে আমরা কিভাবে চলবো? নেতা হয়েছেন কেন? মানুষের সুযোগ সুবিধা দেখার জন্য, নাকি তাদের সাথে আরো অসুবিধা দেওয়ার জন্য? কিন্তু আমাদের তো মিলেমিশে থাকতে হবে। যদি এরকম হয় তাহলে কি হবে, কি করব বলেন? তাই বলে গরিবদের পেটে লাথি মেরে খাওয়ার কি দরকার? দেখুন ভাই, আপনাকে সম্মান করি বলেই বলতেছি, আমরা নিজেদের রাজ্যে যা খুশি করব সেটা একান্তই আমাদের ইচ্ছা। এই নিয়ে কারো কোনো কথাই আমরা শুনবো না। চলুন আপনারা। এরা চলে যায়। আকাশের পুরো মাথা গরম হয়ে যায়, কি করবে বলেও আর করেনি। কিছুক্ষণ পরে আকাশ, ওরা যা করতেছে তা ওদের করতে দাও। কিন্তু এটা কি বলেন? তাই বলে গরিবদের ওরা ছাড় দেবে না? ওরা ওদের কাজ করুক, তুমিও তোমার কাজ করো, তাহলেই তো হয়ে যায়। তবে ভাই, আমি কিন্তু এর শেষ অবশ্যই দেখে নেব। ঠিক আছে, তোমার মতো করে তুমি দেখে নিও, এতে আমাদের কোনো আপত্তি নেই। মিটিং শেষ হয় রাত 1টার পরে। তারপর যে যার বাসায় চলে আসে। পরের দিন সকালবেলায় এই মাসের চাঁদার টাকা কোথায়? সব টাকা তো বিকি ভাইকে দিলাম, উনি জানে। বিকিকে ডেকে নিয়ে আসো। জি ভাই, আনতেছি। একটু পরেই ভিকি আসে ওর বাবার সামনে। আমাকে ডেকেছো বাবা? এই মাসের টাকা কার কাছে? টাকা তো
আমার কাছে আছে, কিন্তু একটা সমস্যাও আছে। আমি কিছু টাকা খরচ করে ফেলেছি। আরে তুই তো আমারই ছেলে, তুই খরচ না করলে আর কে করবে বল? তাহলে কি টাকাগুলো সবার মাঝে ভাগ করে দেব? সেটা তো দিতেই হবে, নয়তো জনগণ তো আমাদের পাশে থাকবেই না। সেটা আমি জানি, সেজন্য আমার বন্ধুদের আর তোমার কিছু লোকদের আমি টাকা দিয়ে দিয়েছি। তুই তো অনেক ভালো কাজ করেছিস। আমি তো তোমারই ছেলে, ভালো কাজ তো করতেই হবে। কিন্তু বাবা, আমি একটা ছেলেকে মারতে চাই। কাকে মারতে চাস? আমাকে ভার্সিটিতে একটা ছেলে মেরেছে, আমি ওকে মারবো। এটা আবার বলতে হবে নাকি? তোর সাথে যে পাঙ্গা নেবে তাকেই মারবি, এটা তো বলতে হয় না। বাকি সব কিছু তো আমাদের কন্ট্রোলে আছে, তোকে এইসব নিয়ে মোটেও ভাবতে হবে না। ঠিক আছে বাবা, আমি দেখে নিব ওই ছেলেকে। ঠিক আছে, যা এখন কাজে। তাহলে বন্ধুরা দেখেছেন তো কিভাবে কি হলো, এরাই হলো নেতা। পরের দিন ইরা, আঙ্কেলকে এই কাগজটা দিস। আমারটাও দিস। কিন্তু বাবা তো আঙ্কেলদের বলেছে আসার জন্য। বাবা একটু নার্ভাস, সেজন্য এগুলো পাঠিয়েছে আমাকে দিয়ে। আচ্ছা, আমি দিয়ে দেব। আচ্ছা শোন, আমি বাসায় যাব। তোকে আমার সাথে যেতে হবে। আবার কোথায় যাবি তুই? গাড়িটা আবার সমস্যা করতেছে। আমি বলি কি, তুই এই গাড়ির কিছু বডি চেঞ্জ কর, তাহলে আর যাই হোক তোর এই সমস্যাটা অন্তত হবে না। তাহলে চল কোনো গ্যারেজে এসে কথা বলি, দেখি ওনারা কি বলে। ঠিক আছে চল, তোরা তাহলে যা, আমি ওকে নিয়ে গ্যারেজে যাব। ঠিক আছে যা, আমি ঈশিতা চলে যাই তাহলে। ওরা যায়, এরাও নিজেদের মতো করে চলে আসে গ্যারেজের মধ্যে। এই তুই এখানে? আরে আপনি? আমি তো এখানেই থাকি, এখানেই কাজ করি। তোরা কি চিনিস? আরে গাধা, এটা ওই ছেলে যে আমাদের ওই দিন সাহায্য করেছিল। তাহলে তো ওই ভাইয়াটাও এখানে থাকবে। তুই কি ওকে অনেক মিস করছিস? মিস করছি তোর জন্য। সে থাকলে এখন তোকে নিয়ে কি কি যে বলতো। ওস্তাদ তো অন্য একটা গাড়ি দেখছে, আমি বরং মালিককে ডেকে দিই। রহিম চাচা এসে কথা বলতে থাকে, ইরা এসে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমি বরং আকাশকে ডেকে দিচ্ছি, ও এই সব ব্যাপারে ভালোই বলতে পারবে। ঠিক আছে, ডেকে দিন তাহলে। 5 মিনিট পরে আকাশ আসে ওদের সামনে। ওকে দেখে ইরা তো একটু ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ইরাকে খোঁচা দিয়ে, দাঁড়িয়ে থাকবি নাকি বলবি? তুই বল। আমাকে যদি প্রপোজ করার ধান্দায় থাকেন তাহলে বলে দেই, প্রপোজ করলেও আমি হ্যাঁ বলবো না। আপনি এক লাইন বেশি বোঝেন কেন বলুন তো? আমি কি একবারও বলেছি এখানে প্রপোজ করার জন্য এসেছি? তাহলে কেন এসেছেন? গাড়ির গ্যারেজে এসে তো কেউ বডি চেক আপ করতে আসবে না। তাহলে এটা বলুন, কার বডি ফাটা আছে বা আর কি কি সমস্যা আছে তা বলুন। আমার বডিতে কেন সমস্যা থাকবে? তাহলে সমস্যা কি গাড়িতে? হ্যাঁ, গাড়িতেই। ওই দিন কি ঠিক করে দিলেন? গাড়ির ব্রেক ঠিকমতো কাজ করে না। ওই দিন সমস্যা ছিল, গাড়ি স্টার্ট হতো না, আমি সেটা ঠিক করে দিয়েছি, কিন্তু ব্রেক তো অন্য সাইড। এখন ওটা ঠিক করতে হবে। ঠিক আছে, চলুন করে দিচ্ছি। ঈশা, তুই কিছু বল। ভাইয়া, আমাদের আরও কিছু কথা ছিল। তাড়াতাড়ি বলে ফেলুন, কি কি কাজ? এই গাড়ির ইঞ্জিন চেঞ্জ করে নতুন ইঞ্জিন কি লাগানো যাবে? যাবো তো, তবে খরচ তো পড়ে যাবে লাখের ওপরে। ওটা কোনো ব্যাপার না, কত কি খরচ হবে, কতদিন লাগবে তো আমাদের জানান। তাহলে ওপরে তুলে পুরো বডির A to Z পর্যন্ত দেখতে হবে, তারপর বলতেছি। বারবার বডি বডি করেন কেন? গাড়ি বললে সমস্যা কি? তার মানে আমি যতবার বডি বলেছি আপনি ততবার নিজের বডি মনে করেছিলেন। কথাটা বলে আকাশ দেয় হাসি, আর ঈশাও। ইরা তো রাগ দেখায়। 1 ঘন্টা পরে পুরোটা দেখার পরে কি কি চেঞ্জ করতে হবে তা পুরোটাই লিখে নেয়। সব মিলে 1.5 লাখ পড়বে। কিন্তু কতদিন চলবে ঠিকভাবে? যদি 1 বছরের সমস্যা হয় তাহলে ফ্রি সার্ভিস পাবেন। ঠিক আছে, তাহলে মেশিন আনার ব্যবস্থা করুন। তাহলে 50,000 টাকা অ্যাডভান্স করে যাবেন, বাকিটা আমরা দেখব। এরপর পুরো গাড়ি ঠিক হওয়ার পরে বাকি টাকা দিলেই হবে। তাহলে 2 দিন পরে এসে টাকা দিয়ে যাব। আপাতত ব্রেক ঠিক করে দিন। কি করার, কাজ করে দেওয়ার পরে ওরা চলে যায়। রাস্তায় তো ঈশা হাসতে থাকে। ইরা তো রাগে ফেটে যাচ্ছে। মনটা চাই তোর বডি আগে ঠিক করি আমি। ছেলেটার তো
তোর বডি পছন্দ হচ্ছে। তুই চুপ করবি? বেড়াগো মতো কথাবার্তা তোর। না জানি কোন সময় তুই আমাকেই। থাক আর বলিস না। ওইদিকে দুদিন পরে ইরা এসে টাকা দিয়ে যায়। আকাশ ওর চাচাকে বলে ইঞ্জিন আর বাকি কিছু পার্স আনতে বলে। উনিও অর্ডার করে দেয়। তাহলে ভালো কিছু থাকবে। থাকবে। যতটা না রাখলেই না, ততটাই রেখেছি। বাকিটা দেখি না কি হয়। কাল আমি ভার্সিটিতে যাব। ঠিক আছে, যাস। পরের দিন আকাশ ভার্সিটিতে আসে। তখন ভিকি এসে আকাশের পথ আটকায়। আজকে আবার তুই? তোকে তো আমি 4 দিন ধরে খুঁজেও পাইনি, আজকে এসে পেলাম। তাহলে আজকেও তোর মার খাওয়ার ইচ্ছে আছে? তুই কি ভেবেছিস প্রতিদিন আমি মার খাবো? আমার তো সেটাই মনে হচ্ছে। আজকে তুই একা, আর আমার সাথে পুরো 6 জন লোক আছে। তো কি হয়েছে? 10 জন হলেই আমি হ্যান্ডেল করে নেব। এরা তো কথা কাটাকাটি করতে থাকে। এরই ভিতরে ইরা, ঈশা, ইতি, ঈশিতা ওরা 4 জনই ওখানে এসে হাজির। আমি শিওর আজকেও মার খাবে। কিন্তু মারবে কেন? ওই দিন যে এদের মেরেছে সেজন্য ওরা আজকে এসেছে। এভাবে বলিস না, ছেলেটা কত সুন্দর আর হ্যান্ডসাম। আমার তো ওর সাথে প্রেম করতে ইচ্ছে হচ্ছে। তোরা দুজন চুপ করবি? ঠিক আছে, চুপ করলাম। এখন তাহলে মারামারি দেখি। একটা বাজি হয়ে যাক। কিরকম বাজি? যদি ছেলেটা জিতে তাহলে ইরা ওই ছেলেকে একটা চুমো দিবে। মোটেও আমি এমন বাজি ধরবো না। তাহলে থাক, তোকে কিচ্ছু করতে হবে না। আমরা বরং দেখি কে জিতে। সেটাই করি। যদি কিছু হয় বাবাকে বলে আমি ব্যাপারটা দেখে নেব। তুই কেন দেখবি? কেন জানি না, ওনাকে দেখলে আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়। তোর ভাই আজও বেঁচে আছে কিনা সেটাই তো আঙ্কেল আন্টি জানে না। তাতে কি হয়েছে? তুই চুপ করে থাক তাহলে। ওইদিকে ভিকি ওর লোকজন নিয়ে আকাশের উপরে আক্রমণ করতে থাকে। কিছু মার তো খায়, তবে ওদের 6 জনকে মেরে হসপিটাল যাওয়ার মতো অবস্থা করে ফেলে। এক প্রকারে আকাশকে হসপিটাল নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। পুরো ভার্সিটিতে থাকা সবাই অবাক হয়ে আকাশ আর ভিকির মারামারি দেখতে থাকে। ইরা, তাড়াতাড়ি করে গাড়ি বের কর। তুই কি হসপিটালে নিয়ে যাবি ওকে? তো কি করব, এভাবে রেখে দিব নাকি? ঈশা ঠিকই বলেছে, ওনাকে সাহায্য করা দরকার। ভিকির বাকি লোকেরা তো হসপিটাল নিতে থাকে ওদের। এরা 4 জন চলে আসে হসপিটালে আকাশকে নিয়ে। ডক্টর ট্রিটমেন্ট করতে থাকে। 1 ঘন্টা পরে আকাশের জ্ঞান ফেরে। তবে ইরা, ইতি, ঈশিতা ওরা চলে গেছে। এ কি, তুমি এখানে? আপনাকে হসপিটালে নিয়ে এলাম। এখন কেমন লাগছে? অনেকটা ভালো লাগছে। তাহলে রেস্ট করুন। সম্ভব হলে বাসায় চলে যান, নয়তো আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কি দরকার বাড়তি ঝামেলা করার? এই পৃথিবীতে আসার আগে আমার ভাইকে আমি হারিয়েছি। আপনাকে দেখে কেন জানি আমার ভাইয়ের কথা মনে পড়ে। তার উপর আমাদের মুখেরও অনেকটাই মিল আছে। তা কি করে হয় বলুন? আচ্ছা চলুন এখন। আকাশকে গ্যারেজে পৌঁছে দিয়ে ঈশাও বাসায় ফিরে আসে। ঈশার জামায় রক্ত দেখে, ঈশা, তোর কি হয়েছে? কই বাবা, আমি তো ঠিক আছি। তাহলে তোর জামায় রক্ত কেন? রক্ত বলতে একটা ভাইয়াকে হসপিটালে দিয়ে আসলাম, তারপর তাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আসলাম। ভালো করেছিস। এখন যা, ফ্রেশ হয়ে নে। বাবা, এখানে আমার বান্ধবী তাদের ডকুমেন্ট এনে দিয়েছে, তুমি দেখো কি করা যায়। ঠিক আছে, দেখছি আমি। তুই তাহলে যা রুমে। ডকুমেন্টস দেখতে থাকে। ওইদিকে আকাশ বিশ্রাম নিতে থাকে। ভিকিকে যে আবারও মেরেছে সেজন্য খোঁজ নিয়ে আকাশকে ধরার জন্য পুলিশ আসে ওখানে। স্যার, আপনারা এখানে কেন? এখানে আকাশকে? আমার গ্যারেজেই কাজ করে। কি হয়েছে বলুন আমাকে। ওকে আমরা নিয়ে যাওয়ার জন্য এসেছি। ও কি অপরাধ করেছে? ওকে ডেকে দিন, বাকি কথা ওর সাথে না হয় বলবো আমরা। ঠিক আছে, ডেকে দিচ্ছি। চাচা আকাশকে নিয়ে বাইরে আসে। পুলিশ ওকে নিয়ে চলে যায়। রহিম চাচা কিছুই বুঝতে পারছে না কেন হলো এরকম। রাতটা পার হয়ে সকালে ঈশা আসে গ্যারেজে। এখানে আসার পরে জানতে পারে আকাশকে পুলিশ নিয়ে গেছে। চাচা, আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে ছাড়িয়ে আনবো। আমি পুরো রাত চেষ্টা করেও পাইনি কোনো কিছুতেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভাইয়াকে নিয়ে ফিরবো। ও কি তোমার ভাই হয়? আমার তো ভাই নেই, সেই জন্য উনি আমার ভাইয়ের মতো। আচ্ছা দেখো কিছু করতে পারবো কি না। যত টাকা লাগে আমি দিব।
ঈশা চলে আসে পুলিশ স্টেশন। এসে পুলিশের কাছে কারণ জিজ্ঞেস করতে থাকে, কেন ধরে এনেছে এগুলো জিজ্ঞেস করতে থাকে। এই মেয়ে এত জেরা করতে তো বলিনি, ওকে ছাড়া হবে না, আজকে ওকে কোর্টে চালান করে দিব। তাহলে বিকির বাবার কথায় ওনাকে ধরে এনেছেন তো? বিকি কেউ? যাকে মারার কারণে ওনাকে ধরে এনেছেন? তাহলে নেতার ছেলের নাম বিকি ছিল। যাই হোক, উকিল নিয়ে এসেও জামিন হচ্ছে না। বুড়ো তো অনেক চেষ্টা করছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। মুখের ভাষা তো অনেক খারাপ আপনার। এই মেয়ে বেশি কথা বললে ওর সাথে তোকেও ডুবিয়ে দিব জেলের ভিতরে। কি বলেন? আপনাকে কোনো কারণ ছাড়া জেলে ঢুকিয়ে দিবেন? এত সহজ আপনার কাছে? পুলিশের কাছে সবই সম্ভব। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর নামে কেস করে তোকেও জেলে পাঠাতে পারবো, আর এটা করতে আমার 1 মিনিট লাগবে। এত সহজ আপনার কাছে? তাহলে আপনার চাকরি ক্ষেত্রে আমার 1 মিনিটও লাগবে। আমাকে চাকরির ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমার পিছনে কে আছে? ও আমার মেয়ে। আমি আমার মেয়ের সামনে ঢাল হয়ে দাঁড়াবো, কিন্তু আপনার কি হবে? স্যার আপনি এখানে? ঈশা, তুই ঠিক আছিস তো? আর একটু হলে তো আমাকেও জেলে ঢুকিয়ে দিত। স্যার আমি বুঝতে পারিনি ও আপনার মেয়ে ছিল। বুঝতে পারিনি বলে এতক্ষণ ধরে চাকরির আর পয়সাকে গরম দেখাচ্ছিলেন। বিয়াদবি মাফ করবেন ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম। ঈশা, আমাকে কেন থানায় আসতে বললি? এই অভদ্রলোক আমার ভাইকে থানায় নিয়ে এসে আটকে রেখেছে করুন এতার কথায়। স্যার আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। 1 মিনিটে ছেড়ে দেওয়া হয়। আকাশ বের হয়ে ঈশাকে ধন্যবাদ দেয়। তখন ঈশার বাবা আকাশের দিকে তাকায়। তুমি তাহলে সে ছেলে? জি আঙ্কেল। বাবা, আমি ভাইয়াকে নিয়ে যাচ্ছি, তুমি এই লোকটাকে 2 মাসের জন্য চাকরি থেকে বের করে দাও, যেন এর একটা শিক্ষা হয়। দাঁড়া, আমিও তোর সাথে যাব। আচ্ছা, আমি বাইরে আছি, তুমি এই দিকটা দেখে আসো। ঈশার বাবা পুলিশ অফিসারকে 2 মাসের জন্য চাকরি থেকে বের করে দেয়। সাথে এটাও বলে দেয়, এরপর যদি আবারও নিজের ক্ষমতার অপব্যবহার করে তাহলে পুরোপুরি চাকরি যাবে। কথা বলে কাগজ লিখে সেখানে সাইন করে বাইরে আসে। কতক্ষণ লাগবে আসতে? মুখে বললে তো আর হয় না, কাগজে কলমে লিখে তারপর আসতে হয়। আর কোনো সমস্যা নেই তো? আচ্ছা, আমি আপনাকে ভাই বলে ডাকি, কি বলেন? ঠিক আছে, দেখো, সত্যি আপনারা না থাকলে তো আমাকে এরা যা হয় ভালোর জন্যই হয়। এর জন্য আমার মেয়ে তোমার বোনও হয়ে গেল। আচ্ছা বাবা, আমার আর ভাইয়ের চেহারা কি দেখতে একরকম লাগছে তোমার কাছে? আসলেই তো, তোর আর ওর চেহারা অনেকটা মিল আছে। সেই জন্য তো ভাই বানালাম। আচ্ছা ভাই, তুমি বাসায় যাও আর রেস্ট নাও, আমার নাম্বার নিয়ে যাও, করে দরকার পড়লে আমাকে কল দিও। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আসি। আকাশ আসাতে রহিম চাচাও অনেক খুশি হয়। ওইদিকে আকাশের বাবাও বাসায় এসে, ঈশা, তুই ওই জেলের ব্যাপারে যা কিছু জানিস তা বল তো। কেন, কিছু কি হয়েছে? বলো বাবা, কিছু কি হয়েছে? ওনার তো বাবা মা নেই, এতটুকু আমি শুনেছি। আচ্ছা, ওই ছেলের বাবা মার নাম তো থাকবে, জন্ম তারিখ এই সব তো মনে থাকবে, তার কোনো কিছু কি তোর কাছে আছে? আচ্ছা বাবা, তুমি সত্যি ভেবে নিয়েছো? দেখ, তোদের চেহারার অনেক মিল। তাছাড়া যদি ওই ছেলের বায়োডাটা পেয়ে যায় তাহলে আমি আরো কিছু শিওর হব। ঠিক আছে, কাল যখন আমি যাব তখনই না হয় নিয়ে আসবো। আচ্ছা, তুই রেস্ট নে। পরের দিন ঈশা গ্যারেজে আসে। এসে আকাশের সাথে কথা বলতে বলতে আকাশের ভার্সিটির আইডি কার্ডের ছবি তুলে নেয়, কিন্তু ওখানের কোনো কিছুই আর দেখেনি। কিছু সময় আড্ডা দিয়ে চলে আসে ওখান থেকে ভার্সিটিতে। তোর দেখি কোনো খোঁজ খবর কিছুই নেই। আরে ভাইয়াকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তোর আবার ভাই আসলো কোথা থেকে? ও, তুই বুঝবি না, এখন চল আমরা কিছুক্ষণ আড্ডা দিই। ভালো কথা, আমার গাড়ির কি খবর? আচ্ছা, ফাজরি থেকে ফেরার সময় জিজ্ঞাসা করে নিব। আমরাও যাব ওই হ্যান্ডসামকে দেখার জন্য। দুপুরের পরে ওরা আসে। ইরা ওর গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে। 2 দিন পরে মাল আসবে, তারপরেই আপনাকে খবর দেব আমি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন। ভাই তাহলে আমরা আসি। এসেছো যখন কিছু খেয়ে যাও। না ভাই, বাসায় ফিরে খাবো। ভাই, গরিব বলে এখানে খেতে সমস্যা মনে করতেছো? ঠিক আছে, এখনই খাবো, যাও খাবার আনো। ওই গিট্টু। হ্যাঁ ওস্তাদ, বলেন। বিরিয়ানি 6 প্যাকেট,
সাথে ড্রিঙ্কস নিয়ে আসবে। 20 মিনিটের ভিতরে নিয়ে আসছি। ততক্ষণে তোমরা হাত ধুয়ে নাও। 20 মিনিট পরে ওরা খেতে থাকে, সাথে গল্প করতে থাকে। তারপর ওরা সবাই চলে যায় যে যার মতো করে। রাতে ঈশ্বর বাবাকে ডেকে মোবাইল দেয়। ছবি উঠিয়ে এনেছি, তোমরা তাহলে দেখো, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নেই। শাহজাহান চৌধুরী আর পারুল আক্তার ছবি দেখে অবাকই হয়। কেন অবাক হয় তা আপনাদের পরে বলবো, তবে একটু পরেই। হিসাব আর একটা কাজ করতে পারবি? আবার কি কাজ? ওই ছেলেটার মাথার চুল 2-3টা আনতে পারবি? কেন, তোমরা কি চুলের ব্যবসা করবে? তোকে যা বলেছি তা কর। আচ্ছা, কাল বরং নিয়ে আসবো। পরের দিন চুলও এনে দেয়। তা নিয়ে শাহজাহান চৌধুরী চলে যায় হসপিটাল। আমার চুলের ডিএনএ আর ওই চুলের ডিএনএ মিল করে দেখো তো। 2 ঘন্টা পরে আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি। 2 ঘন্টা পরে রিপোর্ট দেখে শাহজাহান চৌধুরী পুরোপুরি অবাক হয় আর রিপোর্ট নিয়ে বাসায় এসে পারুল আক্তারকে জানায়। উনি তো শুনে নিজেও বিশ্বাস করতে পারছে না। কোনো কিছু বলতে যাবে তখনই, এখন তুমি চুপ থাকো, যা করার আমাদের ধীরে ধীরে করতে হবে। কিন্তু আমার যে আর এতগুলো বছর অপেক্ষা করেছি, তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করো। ঠিক আছে, তাই করব। ঈশাকে এখন কোনো কিছু জানানোর দরকার নেই। কিন্তু আমার একটা কথা রাখবে কি? কি কথা? আমি একবার। তবে তুমি কোনো কিছুই কিন্তু বুঝতে দেবে না। ঠিক আছে, দিব না। পরের দিন ঈশাকে নিয়ে গ্যারেজে আসে। পারুল আকাশকে দেখে চোখের পানি ছেড়ে দেয়। আন্টি কাঁদছেন কেন? মা, তুমি কাঁদছো কেন? চোখে কিছু একটা পড়েছে। আচ্ছা, আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি কি? আন্টি এইসব কি বলছেন? আমাকে জড়িয়ে ধরলে আপনার মেয়ে কি ভাববে? ঈশা তো তোমাকে ভাই বলেছে, সে হিসাবে আমি তো তোমার মাই হই, তাহলে মাকে তো জড়িয়ে ধরাই যায়। এটা তুমি ঠিক বলছো, তাহলে ভাইয়া মাকে জড়িয়ে ধরো। এবার আকাশ জড়িয়ে ধরে। পারুল আক্তার এবার অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ ওখানে উনি আড্ডাও দেয়। আচ্ছা ভাইয়া, আমরা তাহলে যাই। ভালো কথা, আমার বান্ধবীর গাড়ি কবে দিবা? ওনাকে বলো গাড়ি নিয়ে আসতে, তারপর 2 দিন সময় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাই বলবো। ভালো থেকো ভাইয়া। ওখান থেকে চলে আসে ওনারা। তবে অনেক খুশি ঈশার মা। কেন খুশি তা অনেকে আন্দাজ করতে পেরেছেন, আবার অনেকে হয়তো পারেননি। যারা পেরেছেন তারা আপাতত চুপ থাকুন, যারা জানেন না তারা সামনেই জানতে পারবেন। পরের দিন এরা গাড়ি নিয়ে আসে। এই দিন গাড়ি 2 দিনে যেন হয়ে যায়। 2 দিন কেন? আপনি পাশে থাকলে তো আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এত আলগা পিরিতি আমাকে দেখাবেন না। তাহলে কাকে দেখাবো বলুন? সে আমি কি জানি, কাকে দেখাবেন? সামনে যখন আপনি আছেন তখন তো আপনাকেই দেখাবো, তাই না? এটা কিন্তু ঠিক বলছেন, তবে বেশি ফ্ল্যাটিং করবেন না, বুঝতে পেরেছেন? গাড়ি ঠিক হলে জানিয়ে দেবেন। চলে যায় ইরা। আকাশও গাড়ির কাজ করতে থাকে। 2 দিনের গাড়ির কাজ পুরোপুরি শেষ হয়ে যায়। ওস্তাদ, এবার গাড়ি চালিয়ে দেখেন সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, যাচ্ছি আমি। তুই এই দিকের খবর রাখ। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ঠিকঠাক সব কিছু কাজ করে কি না সেই সব কিছু দেখতে থাকে। পুরোপুরি ঠিক থাকার পরে ভার্সিটিতে চলে আসে। ইরা, ওটা তোমার গাড়ি মনে হচ্ছে। এটা তো আমার গাড়ি, কিন্তু এটা এখানে কেন? চলো তো দেখি। গাড়ির কাছে এসে আকাশকে দেখতে পায়। তুই আমার গাড়ি নিয়ে ভার্সিটিতে কেন এলি? গাড়ি ঠিক করার পরে ঠিকমতো কাজ করে কিনা সেটা তো দেখতে হবে, সেজন্য চালিয়ে এসেছি। আমি তো জানি এখানে আসলে পাওয়া যাবে, তাই এখানে চলে এসেছি। এবার গাড়িতে বসুন। আমি তোর সাথে কোথাও যাব না। গাড়িটা চালানোর জন্য বলেছি। যেন কোনো সমস্যা আপনার মনে হলে আমাকে জানান, আর আমি সেটা ঠিক করে দেব। তোরা থাক তাহলে, আমি গাড়িটা দেখে আসতেছি। তোকে আর আসতে হবে না, তুই বরং বাসায় চলে যা। ইরা গাড়ি চালাতে থাকে। ওর কাছে সবকিছু ঠিকই লাগছে। আমি তাহলে গাড়ি নিয়ে যাই। কিন্তু গাড়ির টাকা? বাসায় চলুন, ওখানে দিয়ে দিচ্ছি টাকা। ঠিক আছে, চলুন। ইরার সাথে ওর বাসায় আসে। এরপর বাকি টাকা আকাশের হাতে দেয়। টাকা নিয়ে চলে এসে রহিম চাচাকে দেয়। চাচা, এই নাও টাকা। ক্যাশে রেখে দে। তা সব কিছু ঠিক আছে তো? সব ঠিক আছে বলেই তো টাকা দিল। ঠিক আছে। ওইদিকে ভিকির বাবা একটু পরে গ্যারেজে এসে আকাশের খোঁজ করে। আকাশ কোথায় আছে, ওকে বের কর। ওকে দিয়ে আপনার কি কাজ? ওই বুড়ো, বেশি কথা বলবি না। ভাই যা বলছে তাই কর।
নয়তো এই গ্যারেজ এখানেই ভেঙে ফেলবো। কে এখানে কুকুরের মতো চিৎকার করছে চাচা? ওই বের হয়ে আয়, তোর সাহস তো কম না, তুই কুকুর বলছিস আমাকে? ভিতর থেকে বের হয়, নেতাকে দেখে অবাকই হয়। আমাকে কেন ডাকছেন? তুই আমার ছেলেকে কেন মেরেছিস? ও ভার্সিটিতে আমাকে মারতে এসেছিল, তাই ওকে মেরেছি। এখন আমার লোক তোকে মারবে, সাথে এই গ্যারেজও। এত সহজ হবে? আমি হচ্ছি অজগর নেতা, আমার সবাই উঠে আর বসে। সেখানে তুই কোন ক্ষেতের মূলা রে? আপনার শত্রুতা আমার সাথে, শুধু শুধু ওনার গ্যারেজ ভাঙার কি দরকার? ঠিক বলেছিস, তাহলে চল আমাদের সাথে। ও কোথাও যাবে না। আগে এই বুড়োকে মার। কথাটা শুনে নেতাকে একটা চড় মারে। বাকিরা তো অবাক হয়ে তাকিয়ে আছে, সবার চোখেই রাগ। এই প্রথম কেউ আমাকে চড় দিল, আজকে তোকে আমি কি করব নিজেও জানি না। ঠিক আছে, চল তাহলে, দেখি তুই কি করতে পারিস। চাচা আপনি থাকেন, আমি কিছু সময় পরে চলে আসবো আবার। ওই নিয়ে চল ওকে। আকাশকে নিয়ে চলে আসে ওরা আস্তানায়, এনে সবার সামনে দাঁড় করায়। মাত্র 20 জন লোক তোর কাছে? আমি তো ভেবেছিলাম অন্তত 100 জন মানুষ হবে। তোর জন্য 5 জনের বেশি হয়ে যাবে। ঠিক আছে, আয় তাহলে, দেখি না তোরা কে কি করতে পারিস। নেতার লোকেরা এক এক করে মারতে আসে, ওদের ওখানেই মারতে থাকে। পুরো 20 জন লোককে একাই মেরে ফেলে। বাকি আছে এখন নেতা। তুই আসলে কে বলতো? আমার পরিচয় শোনা মাত্রই তো তুই হার্ট অ্যাটাক করে মারা যাবি। তোকে তাহলে আর আলাদাভাবে মারার কোনো দরকার হবে না। মোবাইল বের করে একটা ছবি দেখায়। ছবি দেখেই নেতা সত্যি সত্যি হার্ট অ্যাটাক করে ওখানেই মারা যায়। তারপর সব প্রমাণ ওখানে নষ্ট করে চলে আসে ওখান থেকে গ্যারেজে। তবে আপনারা হয়তো বুঝতে পারেননি কিসের ছবি ছিল। আসলে আকাশ, বস আর নেতা সহ আরও অনেকে যে মিটিং করেছিল, সেই মিটিং বসের সাথে আকাশও ছবি দেখায়, যার কারণে বেচারা এমনিতে হার্ট অ্যাটাক করে মারা যায়। গ্যারেজে আসার পরে চাচা এদিকে সব ঠিক আছে তো? এইদিকে সব ঠিক আছে, তোর কিচ্ছু হয়নি তো? আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। ওরা তোকে যেভাবে নিল, তুইও যেভাবে চলে গেলি, আমি তো ভেবেই পুরো শেষ হয়ে গিয়েছিলাম। আমার ক্ষতি করবে এতটা সাহস কারো হয়নি। আর কোনো কাজ আছে কি? তোকে অনেক দুর্বল লাগছে, তুই বরং বাসায় ফিরে রেস্ট নে। ঠিক আছে চাচা, যাচ্ছি। বাসায় ফিরে আসে, এসে খাবার খেয়ে কিছু ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে ঈশা, এই খাবারগুলো বক্সে ঢুকিয়ে নে। তুমি কি কোথাও যাচ্ছ? যাচ্ছি তো, তোকে যা বলেছি তা কর। ঠিক আছে, করে দিচ্ছি, তবে যেখানে যাও না কেন রাত যেন না হয়। তুই আমার পেট থেকে হয়েছিস নাকি আমি তোর পেট থেকে হয়েছি? এই আমি চুপ থাকলাম, তাও এত খোটা দিও না আমাকে। যখন আমি মা হব তখন তোমার মতো এত দজ্জাল হব না। তখনই ওখানে ঈশার বাবা চলে আসে। কে কাকে দজ্জাল বললো? কে আর বলবে, তোমার মেয়েই বলেছে। ঠিকই তো বলেছে, তুমি আমার ওপরেও যে অত্যাচার করো। কি আমি অত্যাচার করি? আজ রাতে তোমাদের দুজনের খাবার বন্ধ। এই না, তুমি তো আবার লক্ষ্মী বউ, ঈশা নিজেই একটা দজ্জাল। বাবা তুমি মায়ের সাইড নিয়ে নিলা। তোর সাইডে থাকলে আমাকে তো না খেয়ে থাকতে হবে। তাই বলে বউ পেয়ে মেয়েকে ভুলে যাবে? তুই যদি রান্না কিছুটা পারতি তাহলে আমি তোর সাইড নিতাম। তুমি না জস, তাহলে আমাকে উল্টো সবাই ভয় পায়, আর তুমি কি না? আমার অর্ডার কোর্ট আর থানায় চলে, কিন্তু বাড়িতে তোর মায়ের অর্ডারই শেষ অর্ডার। আমি ঠিক বলেছি না? ঠিক আছে, যাও, রাতের খাবারের পারমিশন দিলাম দুজনকে। পারুল আক্তার বেরিয়ে চলে যায়। তখনই সত্যি বাবা, তুমি মাকে কি করে একটি মিশে পটিয়ে নাও? তোকে জানতে হবে না, তুই যা ওপরে পড়তে বস। সবে তো সন্ধে হলো। তাহলে একটু পরে আমাকে নাস্তা দিয়ে যাস। ওইদিকে পারুল আক্তার চলে আসে গ্যারেজে। ওখানে এসে আকাশকে খুঁজে পাচ্ছে না, সেজন্য রহিম আকাশের ঠিকানা দেয়, সাথে গ্যারেজের ছেলেকে পাঠিয়ে দেয়। 30 মিনিট পরে আকাশের বাসার সামনে এনে দিয়ে চলে যায়। একটু পরে দরজা খুলে দেয়। আন্টি আপনি এখানে? ভিতরে আসুন। তুমি কি এই রুমে থাকো? কি করবো আন্টি, একা থাকি, সেজন্য সেভাবেই গোছানো হয়ে ওঠে না। আপনি এখানে বসুন, আমি সবটা ঠিক করে নিচ্ছি। মোটামুটি যতটা পারে ঠিক করে নেয়, তারপর কথা বলতে থাকে। আমি তোমার জন্য খাবার রান্না করে এনেছি, আর তোমাকে আমি নিজ হাতে খাইয়ে দিব।
আন্টি এত কষ্ট করে কেন? তোমার মা থাকলে তো তাই করতো। তুমি বসো, আমি খাইয়ে দিচ্ছি। আকাশ বসলে পারুল আক্তার নিজের হাতে খাইয়ে দেয়। ছোটবেলার পরে এই বয়সে এই প্রথম ওকে কেউ খাইয়ে দিচ্ছে, সেজন্য না চাইতেও আকাশের চোখে পানি এসে যায়। কাঁদছো কেন? আমার মা যদি থাকতো তাহলে উনিও এইভাবে খাইয়ে দিত আমাকে। তাহলে আমাকে মা বলে ডাকো। কি বলছেন আন্টি? মা বলে ডাকতে পারো, এতে খারাপের তো কিছু নেই। ঠিক আছে মা, এখন থেকে মা বলেই ডাকবো। এবার পারুল আক্তারও খুশি হয়ে যায়। খাইয়ে দিয়ে রাতেই চলে আসে বাসায়। এতক্ষণ লাগলো আসতে? ঈশাকে বললেই তো তোমাকে খেতে দিত, আর বুয়া তো আছেই। ঈশা খেয়ে ঘুমিয়ে গেছে, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। থাক, আর ঢং করতে হবে না, বসো, আমি দিচ্ছি। আজকে অনেক খুশি হচ্ছে। 23 বছর পরে মা ডাক শুনলাম, খুশি তো লাগবেই। ওকে বাড়িতে কিভাবে ফিরিয়ে আনা যায় ওটা ভাবতে হবে আমাদের। আমি ঈশার সাথে কথা বলে দেখি, তবে ঈশাকে তো আগে সত্যিটা বলতে হবে। তাহলে কিছুদিন অপেক্ষা করো, 1 মাস পরেই তো ঈশার জন্মদিন, ওই দিনই সবাইকে জানিয়ে দেবো আমরা। তাহলে অপেক্ষা করি। এরা অপেক্ষা করতে থাকে। ওইদিকে রাতেই ভিকি জানতে পারে ওর বাবা মারা গিয়েছে, সেজন্য ওই গোডাউনে যায়। ওখানে সবার লাশ পড়ে আছে, দেখে মনে হচ্ছে প্রতিশোধের জন্য কেউ তা করেছে। তবে আকাশ মাফিয়ার সাথে সম্পর্ক রেখেছে নিজের পরিবারের খোঁজ করার জন্য। সেটা কিভাবে তা আপনারা সামনেই জানতে পারবেন। আমার বাবাকে মারলো, সাথে বাকিদেরও। আমার তো মনে হয় 4-5 জনের কাজ। তোমার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ হয় একজনকে, যাকে বাবা বিকেলে ধরে নিয়ে এসেছে, কিন্তু তাকে তো এখানে আর দেখলাম না। হতে পারে তার সাথে আরও কিছু লোক ছিল। সেটাও সম্ভব না, ওই ঠিকানা আমি আর বাবার লোক ছাড়া অন্য কেউ জানে না। তাহলে কিছু তো একটা হয়েছিল যা আমাদের চোখে ধরা পড়ছে না। ওই ছেলের ছবি বা নাম থাকলে বলো, ধরে আনছি। কিন্তু পরে তো আপনারা ফাঁসবেন, সাথে আমরাও, ওই ছেলেকে ধরে আনার অপরাধে। তাহলে এখন উপায় কি? আপনারা নিজেদের মতন ভাবতে থাকেন, আমিও নিজেদের মতন ভাবি। ঠিক আছে, যদি কিছু জানতে পারেন তাহলে জানাবেন। এরাও নিজেদের মতো করে ভাবতে থাকে। ওইদিকে আকাশ কোনো চিন্তা ছাড়াই যারাই উল্টোপাল্টা কাজ করে তাদেরই মারতে থাকে, যা রীতিমতো হতে থাকে কয়েকটা সপ্তাহ ধরে। অন্যদিকে হঠাৎ করে এমন কেন হলো? কেন স্যার, কি হয়েছে? গত 15 দিনে 40 জনের উপরে মাফিয়ার লোককে মারা হয়েছে। কে করতে পারে? আমার তো মনে হয় এই শহরে কোনো নতুন দল এসেছে, তারা এই সব কিছু করেছে। নতুন দল যদি আসে তাহলে যেভাবেই হোক তাদের খুঁজে বের করুন। এই দলে শুধু আমাদের লোকেরা না, সবার সাথেই পাঙ্গা নিচ্ছে। দেখি আমরা কতটুকু কি করতে পারি। অন্যদিকে ভাই আর কত? এদের এত করে মানা করেছি, তারপরেও এরা কোনো কথাই শুনছে না। এখন কি করবেন? আমি যাদের খুঁজছি তাদেরও তো খুঁজে পাচ্ছি না। কিন্তু এভাবে আর কতদিন? যতদিন এরা সমস্যা করবে ততদিনই এদের আমি। ঠিক আছে, চলুন, এখন রাত হয়েছে অনেক। ওরা যে যার মতো চলে যায়। রাস্তায় ইরার সাথে আকাশের দেখা হয়, তবে ইরা অনেক ভয় পেয়ে আছে, কেননা আকাশের মুখে মাস্ক, তার উপর রক্ত, দেখতে পুরোই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই। এমন কথায় ইরা পুরোপুরি অবাক হয়, কেননা ভেবেছিল ওকে মেরে ফেলা হবে, কিন্তু বাসায় পৌঁছে দেওয়ার কথা শুনে তো অনেক বেশি অবাক হয়। দাঁড়িয়ে থাকবেন নাকি চলবেন? হ্যাঁ, যাচ্ছি আমি। ইরাকে ওর বাসার সামনে নিয়ে আসে, এতে আরও অবাক হয়। আমার বাসার ঠিকানাও জানেন? কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে আসে ওখান থেকে, এসে গোসল করে নেয়। রাতে তো ইরা ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারেনি। সকালবেলা ভার্সিটিতে আসে সবাই, তখন ইরা ওদের এই ব্যাপারে বলে। সবটা ওরা শুনে, হায় আল্লাহ, তুই তো অনেক বাচ্চা বেঁচে গেছিস। সত্যি ইরা, তুমি অনেক লাকি। ইরা কিছু বলতে যাবে, ওখানে ভিকি চলে আসে। এসেই আকাশের খোঁজ করে, কিন্তু ওরা কেউ দেখেনি বলে দেয়। সেই জন্য ওরা চলে যায়। কিছুক্ষণ পরে ভিকির সাথে আকাশের দেখা হয়। ওই দাঁড়া তুই। কি হয়েছে তাড়াতাড়ি বল। আমার বাবাকে যে মারা হয়েছে সেই ব্যাপারে তুই কিছু জানিস? আমার সামনেই তো ওনাকে মারা হয়েছে। কি, তোর সামনে মারা হয়েছে? তাহলে তোকে কেন মারেনি? আমি তো তোর বাবার লোক নাকি যে আমাকে মারবে? ওরা কতজন এসেছিল?
4-5 জন এসেছে, এসেই উড়াম ধুরাম মাইর দিল। আমি তখনও চেয়ারে বাঁধা ছিলাম। তারপর কি হলো? আমাকে যখন মারতে আসে তখন কি? তখনই আমি ওনাদের বলি আমাকে না মারার জন্য। পরে ওনারা তো বুঝতেই পারে আমি তোমাদের লোক না, সেজন্য আমাকে ছেড়ে দেয়। ওরা দেখতে কেমন ছিল? সবার মুখে মাস্ক ছিল, সেজন্য কারো মুখ তো দেখাই যায়নি। বুঝতে পেরেছি আমার কি করতে হবে। ভিকিও চলে যায় কোনো কিছু না বলে। আকাশকে দেখে ঈশা ডাক দিয়ে ওদের সাথে বসতে বলে, সেজন্য বসে আড্ডা দিতে থাকে। ঈশা ওর জন্মদিনের দাওয়াত দেয় সবাইকে। ওই দিন বাবা আমাকে একটা সারপ্রাইজ দেবে বলেছিল, সেই জন্য তোরা সবাই আসবি, আর বিশেষ করে ভাইয়া, তোমাকে তো আসতেই হবে। ঠিক আছে, আমি চলে আসব। এরপর যে যার মতো চলে যায়। জন্মদিনের দিন পুরো বাড়িটা সাজানো হয়। ঈশার সব বান্ধবীও চলে আসে। কিছুক্ষণ পরে আকাশও আসে ওখানে। ওকে দেখে ঈশার বাবা মা অনেক খুশি হয়। আসো তুমি, ঈশা এবার কেক কাট। কেক কেটে খাইয়ে দেয় সবাইকে। সবাই তো অনেক খুশি। ওর বান্ধবীগুলো একে একে ওকে গিফট দেয়। এবার ঈশার বাবা মার পালা। বাবা মা, আমার গিফট কোথায়? তোর রাতেই দাঁড়িয়ে আছে তোর হারিয়ে যাওয়া বড় ভাই। কথাটা শুনে বাকিরা যতটা না অবাক হয়, তার চেয়ে বেশি অবাক হয় আকাশ নিজে। কেননা এনারা যে ঈশাকে এরকমভাবে সারপ্রাইজ দেবে তা ঈশা নিজেও ভেবে উঠতে পারেনি। বাবা মা, তোমরা মজা করছো না তো? তোর বাবা মজা করছে না, আকাশই তোর হারিয়ে যাওয়া বড় ভাই। এবার ঈশা না চাইতেও আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর আকাশের বাবা মাও। ঈশার বান্ধবীগুলো কি বলবে বুঝতে পারছে না। তখনই আঙ্কেল, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। কি কথা বলো? আকাশ যে আপনাদের হারিয়ে যাওয়া সন্তান, সেটা আপনি শিওর হচ্ছেন কিভাবে? ভাবলাম ওদের মুখের কিছুটা মিল আছে। ওদের মুখের মিল দেখেই আমি আকাশের বায়োডাটা ঈশাকে আনতে বলি, আর সবকিছু আমাদের হারিয়ে যাওয়া ছেলে আকাশের সাথে মিলে যায়। তারপর আমি ওর ডিএনএ আর আবার ডিএনএ মিল করাই। রেজাল্ট দেখেই পুরোপুরি শিওর হলাম ও আমাদেরই সন্তান। তার মানে তোমরা আগে থেকে জানতে, তাহলে আমাকে কেন বলনি? তোকে সারপ্রাইজ দেবো বলে এতদিন অপেক্ষা করেছি। সত্যি বাবা, আমি অনেক খুশি হয়েছি। আমি কখনো ভাবিনি আমার ভাইয়াকে আমি আবারও দেখতে পাবো। কিন্তু আঙ্কেল, ও তাহলে আপনাকে খুঁজে কেন পায়নি? ও তখন অনেক ছোট ছিল, সেজন্য কিছুই জানতো না। তাছাড়া আমরা তো নিজেদের ঠিকানাও বদলে শহরে পর্যন্ত এক্সচেঞ্জ করে ফেলি। তার উপর ও যে বেঁচে থাকবে ওটাই তো জানি না আমরা। আমিও ভেবেছিলাম বাবা তোমরা ওই অ্যাক্সিডেন্টে মারা গেছো। আচ্ছা, তাহলে ছোটবেলার কাহিনী আমাদের একটু জানান, তাহলে আমরাও বুঝতে পারবো কিভাবে আকাশ আপনাদের থেকে হারিয়ে গেছে। আমারও জানার আগ্রহ নেই। তাছাড়া পাঠক পাঠিকারা যারা আছে তারাও জানতে চায় কিভাবে কি হলো, নয়তো ওরা বুঝতে পারবে না। তাহলে চলো তোমাদের ছোটবেলার কাহিনী শোনাই। তবে ওই দিনটারই কাহিনী বলবো, যে দিনটা আমাদের জন্য কাল হয়ে আসে। পূর্বে তোমার এত লেট হলো যে আসতে? একটা কেসের ব্যাপারে আটকে পড়ে গেলাম। আকাশ ঘুমিয়েছে, স্কুল থেকে এসে ঘুমাচ্ছে। আমি কাজের লোক রাখবো একটা। কাজের লোক কেন? কেন আবার, তোমার এমনিতে 5 মাস শেষ, সংসারে এত ভারী কাজ করতে থাকলে তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আজকে আমি কোর্টে একজন নেতার বিরুদ্ধে লড়াই করে তাকে 10 বছর জেল খাটিয়েছি। সে বলেছে আমাকে ছাড়বে না। তাহলে আমরা বরং এই শহরটা ছেড়ে দেই, কি বলো? আরে ওই সব কিছুই হবে না। যদি ও হয় তাহলে বাকিটা আমি দেখে নেব। পরিস্থিতি বুঝে আমরা ছেড়ে দেব। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। ওই দিনটা তো যায়। ওইদিকে যাকে জেলে পাঠায় তার ছেলে শাহজাহান চৌধুরীকে খুঁজতে থাকে মারার জন্য। এর মাঝে অনেক হুমকিও আসে অনেক। 2 দিন পরে আমরা কালকে ওই বাসা ছেড়ে দিয়ে নতুন করে বাসায় ফিরে যাব। ঠিক আছে, তাই করব। পরে বলবো, তুমি আপাতত সব গুছিয়ে নাও। ঠিক আছে, তাই করব। পরের দিন সবকিছু গুছিয়ে নেয়। সকালেই রওনা দেয়। অনেকটা পথ আসার পরে কিছু গাড়ি এসে পথ আটকায়। সেখান থেকে নেতা আরও অনেকে নামতে থাকে এক এক করে।
তোমরা এখানে কেন? এরা কারা? এর বাবাকেই আমি জেলে পাঠিয়েছি। এখন আমাদের কি হবে বলো? দেখি না কি করা যায়। ওরা কি যেতে দিবে আমাদের? ওই গাড়ি থেকে নাম। আমি ওদের সাথে কথা বলতেছি, তোমরা গাড়িতে থাকো। ঠিক আছে, যাও। নেমে ওদের সাথে কথা বলতে থাকে। তখন তুই কি ভেবেছিস আমার বাবাকে তুই জেলে পাঠিয়ে এত তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারবি? আমার কি দোষ? আপনার বাবা যে অপরাধ করেছে সে অপরাধের সাজা উনি পাচ্ছে, সেখানে আমার কি করার? তোর কি কিছু করার নেই তাই না? তোকে আর বাকিদের আমি এখানে মেরে ফেলবো। আমাকে মেরে ফেলো, তখন পরিবারকে কিছু করো না। সেটা তো হবে না, তোকে আর পরিবার দুজনকে আমি মারবো। শুনেছি ওর একটা ছেলে আছে, ওকে নিয়ে আয়। নেতার লোক এসে আকাশকে নিয়ে দেয়। তারপর আকাশের বাবা মাকে গাড়িতে আটকে নেয়। তারপর গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওনারা চিৎকার করতে থাকে, আকাশও কান্না করতে থাকে। নেতা আকাশকে নিয়ে অনেকটা দূরে চলে আসে। আকাশকেও মারতে চেয়েছিল, কিন্তু তখন রাস্তায় জ্যাম ছিল। ওর কান্না শুনে কার বাচ্চা এরকম কান্না করতেছে? তাতে তোর কি? লোকজনের যে ডিস্টার্ব হচ্ছে তার বেলায়। বেশি কথা বললে তোকে এখানে মেরে ফেলবো, বুঝতে পারছিস? এবার ওরা গাড়ি চালিয়ে চলে যায়। সে ফাঁকে উনি পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আকাশকে উদ্ধার করে, কিন্তু তারপরেও জানতে পারে আকাশের বাবা মা গাড়িতে পুরো মারা গেছে। এরপর থেকে ওই শহর ছেড়ে অন্য শহরে চলে আসে। একটা এতিমখানায় বড় হয়। বয়স যখন 9 বছর হয় তখন একবার স্কুল থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট করে। তোমার লাগেনি তো? একটুখানি লেগেছে, তবে ঠিক হয়ে যাবে। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। হসপিটালে ডক্টর কিছু ট্রিটমেন্ট করে দেয়। তোমার পরিবারে কে কে আছে? বাবা মাকে গুন্ডারা আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। হায় রে মানুষ, কত নিষ্ঠুর। তা এখানে থাকো কোথায়? একটা এতিমখানায়। আচ্ছা, আমার সাথে থাকবে? আপনার সাথে থাকলে আমার কি লাভ? লাভ বলতে তুমি পড়াশোনার পাশাপাশি কাজ শিখতে পারবে। কিন্তু এতিমখানা থেকে কি আমাকে যেতে দিবে? আমি তোমার এতিমখানায় এসে কথা বলবো। কিছুক্ষণ পরে এসে কথা বলে। কথা বলতে বলতে সবটা জানায়। দেখুন, আমি ওর পড়াশোনা, খাওয়া থাকা, এমনকি ওকে আমি গ্যারেজের কাজও শেখাবো। তাহলে যখন বড় হবে তখন ও নিজেই নিজের কর্ম করে খেতে পারবে। আপনারা পড়াশোনা আর খাবার আর ভরণ পোষণ দিবেন, তাও অনেকটা কম। এভাবে অনেকটা সময় ধরে বুঝিয়ে ওখান থেকে নিয়ে আসে রহিম চাচা। উনি এরপর বাকি বছর ধরে আকাশের খেয়াল রাখে। এভাবেই আকাশের জীবন কোন জায়গা থেকে কোথায় এসে দাঁড়ালো তা তো বুঝতেই পেরেছেন। এখানেই অতীত শেষ করে বর্তমানে ফিরে আসি। তবে অতীত বেশি বড় করে আর বললাম না, বর্তমান। এত কষ্ট তোকে সহ্য করতে হলো? আমি তো ভেবেছিলাম তোমরা আর বেঁচে নেই, আর আমি এতটাই ছোট ছিলাম যার কারণে তোমাদের চেহারা আমার মনে নেই। শুধু আমার স্কুলের কার্ড দিয়েই বাকিটা চিনতে পেরেছি। থাক, তোকে আর কষ্ট করতে হবে না। ভাইয়া, মা কিন্তু ঠিকই বলেছে, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবা। চলো তোমাকে তোমার রুমে নিয়ে যাই। যা ঈশা, আকাশকে ওর রুমটা দেখিয়ে দে। তোমরাও রাতটা থেকে যাও। ওরাও থেকে যায়। পুরো রুমটা গোছানো ছিল। মা আর আমি মিলে প্রতিদিন এই রুমটা গুছিয়ে রাখি। মায়ের বিশ্বাস ছিল তুমি একদিন ঠিকই ফিরে আসবে। দেখলে, তুমি কিন্তু ঠিকই ফিরে এসেছো। তাহলে ঈশা, তোর ভাইকে ঘুমাতে দে, আমরা বরং ঘুমাতে যাই, চল। আমি আজ সারা রাত গল্প করব ভাইয়ের সাথে, তোরা বরং আমার রুমে ঘুমিয়ে যা। থাক, আমরাও বরং গল্প করি। একটা কাজ করি, আমরা সবাই এই রুমে ঘুমাই আজকে। কথাটা কিন্তু মন্দ বলিসনি। কি বলেন? এতগুলো মেয়ের সাথে আমি? ঈশা তো আপনার আপন বোন। থাক ভাইয়াও থাকো। এরপর শুরু হয় গল্প। বাকি কাহিনী ঈশা আর বাকিদের বলতে থাকে। ওরা শুনে নিজেরাই বুঝতে পারে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আকাশকে জীবন পার করতে হয়েছে। তাহলে গ্যারেজ থেকে চলে আসো। আমি যদি চলে আসি তাহলে চাচার কি হবে? ভাইয়া, তাহলে ওনার সাথে কথা বলে দেখো দেখো উনি কি বলে। কালকে ওনাকে আসতে বলেছি, উনি এখানে কালকে আসবে, তখন কথা বলবো। পরের দিন রহিম চাচা আসে, ওনাকে সবটা বলে। উনি শুনে অনেক খুশি হয়, কেননা আকাশ ওর পরিবারকে পেয়েছে সেই জন্য। আমি অনেক খুশি হয়েছি তুই তোর পরিবারকে পেয়েছিস, সেজন্য গ্যারেজের কাজ করার কোনো দরকার নেই। কিন্তু চাচা, এতে আপনার কাজ? আমি এমনিতেই গ্যারেজ বিক্রি করে দেব, তোকে তো বলেছিলাম। কিন্তু কেন বিক্রি করবেন তা তো বলেননি।
গ্রামে চলে যাব, সেজন্য বিক্রি করে দিয়ে যাব। সেজন্য গ্যারেজ নিয়ে তোকে আর ভাবতে হবে না। তুই তোর পরিবার পেয়েছিস, সেটাই তো তোর জন্য অনেক কিছু, তাই না? আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? আপনি আমার ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন, না তো ওর কি হতো। সত্যি আপনার কাছে আমরা চিরঋণী হয়ে থেকে গেলাম। সত্যি চির ঋণী করে রাখলেন। দুপুরে খাবার খেয়ে রহিম চাচা চলে যায়। ইতি আর ঈশিতাও চলে যায়, কিন্তু ইরা থেকে যায়। আকাশ ওর রুমে বসে আছে। আরিফ কল দেওয়াতে বাবা মা আমাকে একটু বের হতে হবে, ফিরতে রাত হয়ে যাবে। ঠিক আছে, যাও, তবে সাবধানে থাকবে। ঠিক আছে। ওকে কিছু টাকা দাও বাহিরে খরচ করার জন্য। না মা, টাকা আছে আমার কাছে। তাও বাবা কিছু হাজার টাকা দিয়ে দেয়। তা নিয়ে চলে আসে আস্তানায়। একটু পরেই ওদের সবার বস আসে। আকাশ, তুমি কি নেতাকে মেরেছো? হ্যাঁ, ও যা করেছে তার জন্য ওকে মারতে হলো। এখন কি করব ভাবছো? যারা এরকম করবে তাদেরই মারবো। তবে যাই করিও ভেবেচিন্তে করবে, ঠিক আছে? ওই নিয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, যাও তাহলে। তবে একটা কথা বলা ছিল। কি কথা বলো? আমি জগৎ ছেড়ে দেব। কেন কেন, কি হয়েছে হঠাৎ করে? আপনি তো জানেন, আমি এই জগতে এসেছি আমার বাবা মা হত্যাকারীকে খুঁজে বের করতে। তাদের আমি খুঁজে তো পাইনি, কিন্তু আমার পরিবারকে আমি পেয়েছি। কি বলো? এটা তো অনেক খুশির কথা। জি, ঠিক বলেছেন। সেজন্য এই পদ আমি ছেড়ে দেব। কিন্তু তুমি যে বলেছো যারা দুর্নীতি করবে তাদের তুমি শাস্তি দিবে। দিব, এক এক করে। ঠিক আছে, যাও তাহলে। ওইদিকে ইরা ঈশার সাথে আড্ডা দিতে থাকে। তখন তোকে এত খুশি দেখাচ্ছে, ব্যাপারটা কি বলতো? কোনো ব্যাপার নেই তো। না না, কিছু তো একটা আছে যা তুই লুকাচ্ছিস আমার থেকে। আরে কি লুকাবো আমি? সত্যি করে বল, তুই আমার ভাইকে পছন্দ করিস? আমি কেন তোর ভাইকে পছন্দ করব? কেন, যখন শুনছিস আমার একটা ভাই ছিল তখন তো ঠিকই বলছিলি তাহলে আমার ভাইয়ের সাথে প্রেম করতি, তাহলে ভাই তো ফিরে আসছে, তাহলে কেন এখন না করছিস? ওই সময়ে তো মশকরা করে বলেছিলাম। সবই আমি বুঝি। দেখ, যাই বুঝিস না কেন, আমি কিন্তু ওই রকম মেয়ে না, তুই জানিস। রাতের ঘটনাগুলো আমি কিন্তু দেখেছি। কি? তুই কি ভাবছিস আমি ঘুমিয়ে গেছিলাম? প্লিজ দোস্ত, কাউকে বলিস না। তাহলে স্বীকার কর তুই আমার ভাইকে পছন্দ করিস। সবার সামনে আমার মান সম্মান খেয়ে দিস না। ঠিক আছে, আমি তাহলে বাবা মাকে তোদের বাড়িতে পাঠাবো। এটা ভালো হবে, ব্যাপারটা পারিবারিকভাবে হয়ে গেলেই ভালো হয়। তাহলে আজকে আমি কথা বলবো, তুই তাহলে এখন যা, নয়তো আঙ্কেল আন্টি অযথা চিন্তা করবে। এখন তাড়িয়ে দিচ্ছিস তাই না? আগে এই বাড়িতে আসি, সবার আগে আমি তোকে তাড়াবো, বুঝেছিস? তুই চেষ্টায় থাক। দুজনেই হেসে দেয়। ইরাও চলে যায়। রাতের বেলায় ঈশা ওর বাবা মাকে সবটা বলতে থাকে। ওনারা শুনে তাহলে তো ভালোই হয়। ইরাকে তো 7 বছর ধরে আমরা চিনি, কিন্তু ইরা কি রাজি হবে? ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও, কিন্তু তোমার ছেলে রাজি হবে কিনা সেটাই বড় বিষয়। তাহলে ও আসুক আগে, তারপর কথা বলছি। ওই তো ভাইয়া এসে গেছে। আমাকে নিয়ে কথা হচ্ছিল? হ্যাঁ, তোর বিয়ের ব্যাপারে। আমার কি বিয়ের বয়স এখনো হয়েছে নাকি? আমার 22 হলে তোর তো 27 বছর, তাহলে বয়স হয়নি কেন? তাছাড়া আমার বান্ধবীর সাথে তোর বিয়ের কথাবার্তা বলতে চাবো। তোর বান্ধবী হচ্ছে 3টা, ওদের মধ্যে কে হতে পারে? তুই নিজেই ভেবে নে কে হতে পারে। আচ্ছা, তোর যাকে ভালো লাগে দেখ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আবার কিন্তু কি? কিন্তু বাবা মা কি রাজি? আমরা রাজি আছি। কাল যাব মেয়ের বাড়িতে, একেবারে বিয়ে পাকা করে আসবো। তুইও চল। আরে ভাইয়া, কি দরকার আসার, আমরা বাকিটা করে নেব। ঠিক আছে, তাহলে আকাশকে আর যেতে হবে না। আমি তাহলে অন্য একটা কাজে যাই, তোমরা না হয় ওই কাজটা শেষ করে নিও। ঠিক আছে, তাই হবে। পরের দিন আকাশ যায় বিকির খোঁজে, আর বাকিরা যায় ইরার বাড়িতে। ওদের বাড়িতে আসার পরে আরে ঈশা, তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায়? কেন আন্টি, আমি কি আসতে পারি না? আরে এভাবে বলছো কেন? তোমার বাবা মা তো কখনো আসেনি এরকম ভাবে।
আপনি আর আঙ্কেলও তো সেম। যাই হোক আন্টি, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি বিষয়ে? আগে বসি তারপর বলি। বাবা মা তোমরা বসো। সবাই বসে প্রথমে কথা বলতে থাকে, কিভাবে কি করবে না করবে তা বলতে থাকে। এবার কাজের কথায় আসি। আমি ইরাকে ভাবি বানাতে চাই, মানে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। তোমার তো ফুফা বা মামাতো ভাইও নেই, তাহলে? আমার আপন ভাই তো আছে, তার জন্য এসেছি। তোমার তো কোনো ভাই ছিল না, তাহলে হঠাৎ? আচ্ছা, পুরো ব্যাপারটা আমি বলতেছি। পুরো ঘটনা বলতে থাকে। পুরোটা শোনার পরে ওনারা সম্মতি দেয়। তারপর আকাশের ছবি দেখে ওনারাও পছন্দ করে। তাহলে আঙ্কেল আন্টি আপনাদের কোনো আপত্তি নেই তো? আপত্তি আর থাকবে কেন? তোমাদের পুরো পরিবার অনেক ভালো, বিশেষ করে তুমি তো আরো ভালো। কিন্তু তোমার ভাই স্বভাবের ব্যাপারে। ওইসব আমার উপরে ছেড়ে দিন। ভাই অলরেডি মাস্টার পরীক্ষা দেওয়া শেষ। কিন্তু এরা কি রাজি হবে? আমার ভাই বলে কথা, এরা এমনিতেই রাজি হবে। তারপরও ওর সম্মতি নিয়ে আমরা এগোবো। ইরা, তোর কোনো আপত্তি নেই তো? ইরার বাবার উত্তরে ইরা সম্মতি প্রকাশ করলো, মানে তার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তার উত্তরে তার বাবা বলল, ঠিক আছে, তাহলে আমরা বিয়ের তারিখ ঠিক করে ফেলি। এনারা সবাই মিলে বিয়ের তারিখ ঠিক করে ফেলে। তবে বিয়ের দিন আপনাদের অবশ্যই দাওয়াত দেওয়া হবে, সবাই অবশ্যই কিন্তু আসবেন। তারিখ ঠিক করে বাসা ফিরতে থাকে। ওইদিকে আকাশ একটা মিটিংয়ে আসে, যে মিটিংয়ে সব নেতা আর মাফিয়ার লোক আসে। যারা খারাপ কাজ করে তাদের ডাকা হয়েছে এই মিটিংয়ে। আপনাদের আমি এই জন্য ডেকেছি, আপনাদের বারবার সাবধান করার পরেও আপনারা কেন আগের মতোই আছেন, আমাকে একটু বলবেন কি? সেটা আমাদের ইচ্ছা, আমরা যেভাবে খুশি সেভাবেই থাকবো, তাতে তোর এত সমস্যা কি? বিকি, এভাবে কথা বলতে পারো না তুমি ওনার সাথে। কে উনি যে ওনার সাথে কথা বলতে পারবো না? উনি তো এখানকার বস না। ওই যে চেয়ারটা দেখছো, ওই চেয়ারের পরেই ওনার স্থান। সেজন্য সাবধানে কথা বলতে শিখো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, আমি সংযত রাখবো, কিন্তু চাঁদাবাজি আর দুর্নীতি না করলে আমরা চলবো কি করে? এটার ব্যাপারেই কথা বলতে এসেছি। তাহলে বস, আমাদের উপায় তো বলে দিন। সহজ উপায়, আপনারা যারা নেতা আছেন তারা একটু ফ্যাক্টরি বা অন্য কোনো প্রতিষ্ঠান খুলে সেখানে কাজ করা শুরু করে দেন। এতে আপনাদের যত কর্মী আছে তারা সেখানে কাজ করবে। এ তো সম্ভব না। কেন সম্ভব না? আমি এই প্রস্তাব মানি না। না মানলে তো কিছু বলার নেই তোমাকে। আমরা কি তাহলে যেতে পারি? সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছে, সেজন্য খাবার খেয়ে তারপর যাবেন। ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি দিবেন খাবার। ওখানে মাফিয়ার বস ছিল 10 জন আর নেতা ছিল 5 জন, আর ওদের লোক মিলে আছে আরো 200 জনের মতো। সবাইকে দাওয়াতের মতো খাবার দেওয়া হয়। 30 মিনিট পরে আমার এখানে থেকে কেমন যেন লাগছে। আমার থেকেও মনে হয় দম বন্ধ হয়ে আসতেছে। একে একে সবারই অবস্থা খারাপ হয়ে আসছে। সবাই বের হওয়ার জন্য দরজার কাছে আসে, কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয়। তুমি কি ওদের? ঠিক ধরেছেন, ওদের ভেতরে মেরে ওদের সব কিছু ওখানে শেষ করতে হবে। 1 ঘন্টা সবাই এক এক করে মারা যায় বিষের কারণে। তারপর ওই জায়গায় এক এক করে পেট্রোল আরও অনেক কিছু দিয়ে সবাইকে একসাথে জ্বালিয়ে দেওয়া হয়। আমার কাজ শেষ, আমি এখন যাই। এবার যদি সাধারণ লোকজন একটু শান্তি পায়। অবশ্যই পাবে, আমার দোয়া রইল তোমার সাথে। ভালো থাকবেন, আসি তাহলে। ওই দিন মাফিয়া জগৎটাকে পুরোপুরি বিদায় জানিয়ে চলে আসে ওখান থেকে বাসায়। বাসায় এসে জানতে পারে 4 দিন পরেই বিয়ে, সেজন্য বাড়ি সাজানোর কাজ চালু হয়ে যায়। কিছুক্ষণ পরে, ভাইয়া চল শপিংয়ে যাব, কেনাকাটা তো করতে হবে। ঠিক আছে চল। ইরা সহ আসে। কোন দিন কি পড়বে সব কিছু আগে থেকে রেডি করে নেয়। তারপর সেগুলো নিয়ে ওরা বাসায়ও ফিরে আসে। বিয়ের দিন আনুষ্ঠানিক সব কাজ শেষ হয়ে ওদের বিয়ে হয়। আপনাদের তো দাওয়াত দিলাম, আশা করি সবাই খেয়েছেন। যদি কেউ খাওয়ার বাকি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে তাদের আলাদাভাবে খাওয়ানো হবে। আবার রাতের বেলায় বাসর ঘর সাজাবে কে? আমরা তো আছি। আমরা তোর বাসর ঘর সাজাবো, আমিও থাকি তোদের সাথে। তোর কি লজ্জাশরম বলতে কিছু নেই? আমি আবার কি করেছি? কি করছিস মানে? তুই কি বুঝতেছিস না? আরে না বললে বুঝবো কি করে? কখনো শুনেছিস বউ তার নিজের বাসর ঘর সাজায়? তোরা কখনো শুনেছিস ভাইয়ের বাসর ঘর বোন সাজাতে?
এটা তো কোথাও শুনিনি। শুনবি কি করে? এইরকম কোনো ঘটনা তো আজও তৈরি হয়নি। তাহলে তুই শুনবি না, তাই তো? দেখ, আমার বাসর রাত যদি আমার পছন্দে সাজানো না হয় তাহলে কি ভালো হবে তুই বল? এটা ঠিক বলেছিস, এত সুন্দর করে সাজাবো, কিন্তু লাভ কি হবে? সকালে তো পুরো গরুর গোয়াল ঘর বানিয়ে ফেলবি। ওইসব হওয়াটা স্বাভাবিক। তোরা তো বিয়ে করিসনি, সেজন্য জানিস না। আসছে আমার বিয়াতি বান্ধবীরে, বিয়ে করে উনি সব বুঝে গেছে। এখন তোরা যা আর আমার বরকে পাঠিয়ে দে। বাসর ঘর যে সাজিয়েছে তার জন্য টাকা দে। তোরা আমার কাছ থেকে টাকা নিবি? অবশ্যই নিব, টাকা না দিলে যাব না। এটা আমার প্রথম বাসর রাত, তোরা এভাবে নষ্ট করিস না। এই নে একটা আংটি, মোটামুটি 15,000 টাকা তো পাবি। ওকে বান্ধবী, তোর জামাইকে তাহলে পাঠাচ্ছি আমরা। একটু পরে আকাশ আসে। ইরা সালাম দিয়ে দুজনে মিষ্টি মুখ করে। ওরা আমার আংটি নিয়ে গেল, বাসর ঘর সাজিয়েছে তার মজুর হিসেবে। আচ্ছা, আমাকে বললেই তো আমি টাকা দিতাম। ওরা তো আমার থেকেই নেবে বলেছে, সেজন্য দিলাম। যাই হোক, কেমন হয়েছে বলো? আমি নিজে পছন্দ করে ওদের সাথে নিয়ে সাজিয়েছি। অনেক সুন্দর হয়েছে, আর সবচেয়ে বেশি সুন্দর লাগছে তোমাকে। তবে আমি কখনো ভাবতে পারিনি কি সেটা? এই যে আমার বোনের বান্ধবী যে আমার বউ হবে। আমিও কখনো ভাবতে পারিনি আমার বান্ধবীর ভাবি হওয়ার স্বপ্ন এভাবে সত্যি হবে। এরপর দুজনকে দুজনে জড়িয়ে ধরে। এরপরে কাহিনী আপনাদের না জানাই থাকুক। আপনাদেরও কোনো ভাবনা থাকলে শেয়ার করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।